সচরাচর ক্লাসগুলো রেকর্ড করে থাকি, রাইট? আমি যে কথাগুলো বলছি এখন সেগুলো এখন রাইট নাও এখন থেকে স্টার্ট হয়েছে রেকর্ড হওয়া, এবং স্ক্রিনে যা আমি করব সেটাও রেকর্ড হবে। স্ক্রিনে যা হচ্ছে সেটাও রেকর্ড হবে। তার মানে আমি যে প্রোগ্রামিংগুলো করব সেটাও রেকর্ডে থাকবে। আমি যখন বোর্ডে থাকবো, ইনফ্যাক্ট ওই সময়টাতে শুধু আমার ভয়েসটা যাবে। তার মানে বোর্ডটাকে ছবিতে নিয়ে নিতে হবে অথবা কি খাতায় লিখে নিতে হবে, রাইট? সো আমরা হয়তো ঈদের পরপরই দেখতে পাবো আমরা ওই বোর্ডের লেখাটাও আমরা স্টোরেড বোর্ডে বা ড্রয়িং বোর্ডের সঙ্গে সাপ্লাই করার চেষ্টা করছি, রাইট? সেক্ষেত্রে বোর্ডের লেখাটাও এখানে চলে আসবে আর কি, রাইট? সেটা অ্যাকচুয়ালি আমাদের অন প্রসেসের মধ্যে আছে, আমরা ওই টেকনিক্সটা নিয়ে আসার চেষ্টা করছি ক্লাসে। বাট আপাতত যতদিন আমাদের ওই বোর্ডটা না আসে, আমরা এই হোয়াইট বোর্ডে যে লেখাগুলো লিখবো সেটা কিন্তু আর কম্পিউটারে যাচ্ছে না, শুধু ভয়েসটা ওই সময়ের জন্য যাবে। তার মানে ক্লাসে উপস্থিত থাকাটা খুব জরুরি। আরেকটা বিষয় একটু বলে নেই, আমি যতই ভিডিও কালেক্ট করি না কেন, ভিডিও দেখি না কেন, লাক্স অফ ভিডিওস কিন্তু ইউটিউবে আছে, লিন্ডাতে আছে, তাই না? এডমোডোতে আছে, অনেক অনেক সাইটে অনেক ভিডিও আছে, আমরা এখন দেখছি না কেন? বুঝি আগ্রহ নেই, রাইট? আমি হয়তো দেখে শিখতে পারবো না, বা দেখলেও ঠিক মতো বুঝতে পারছি না। ঠিক ওই রকমই হবে আমার ভিডিওটা পেলে যদি ক্লাস না করেন। নাম কি আপনার? মাসুদ। ঠিক আছে, সো ক্লাসে উপস্থিত থাকতে হবে। ভিডিওটা দেয়া এই কারণে যে আপনারা যেন ক্লাসে আরও বেশি মনোযোগ দিতে পারেন। কারণ হচ্ছে আমি যদি ক্লাসে ঠিক মতো না বুঝি, আমি 10 বার জিজ্ঞাসা করব, অনেকেই সেই কাজটা করতে চায় না, রাইট? যারা বোঝে বসে থাকে, আর যারা বোঝে না তারাও কি চুপ করেই বসে থাকে, রাইট? সো আলটিমেটলি প্রবলেমটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওই টপিকটার উপরে তার যে ওই ভীতিটা জন্মে গেল, বা প্রবলেমটা সে যে বুঝলো না, সেটা বাসায় গিয়েও তার মাথার মধ্যে ঘুরতে থাকে, এবং সে সলিউশনটা তার কখনোই আসে না। যদি আরেকবার রিপিট করা হতো, হয়তো সে বিষয়টাকে বুঝতে পারতো ভালো করে। বোঝা যাচ্ছে? আমাকে হয়তো ভালো করে বোঝাতে হতো না, আরেকবার রিপিট করতে হতো। সেই রিপিট করানোই সে আমাকে করাতে পারে নাই আর কি, বলতে পারেন। যে আপনি একটা কোশ্চিন করবেন, আমি আরেকবার রিপিট করবো, এটাই কিন্তু স্বাভাবিক। আর আপনি যদি কোনো কিছু না বলেন, আমি কিন্তু ওটাতে স্কিপ করে আমি পরবর্তী স্টেপে চলে যাব, সেটাও স্বাভাবিক। সো ভিডিওটা থাকলে যেটা হয়, বাসায় গিয়ে আরও 10 বার শোনা যায়, তাই না? রিপিট হয় বারবার করে, সেক্ষেত্রে বোঝাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমার সাজেশন থাকবে যে যারা কোর্সে এসেছেন প্রত্যেকেই কোনো না কোনো একটা টার্গেট নিয়ে এসেছেন। টার্গেটটা সম্পর্কে আমি জানার চেষ্টা করব আজকে, মেইনলি যে আমাদের টার্গেটটা কি, কেন আমরা এই কোর্সটাতে ভর্তি হয়েছে, এটা আমাকে বোঝাতে হবে, এবং আমি যেন স্যাটিসফাইড হই সেই অবস্থায় কিন্তু বোঝাতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের নাম, ঢাকায় কোথায় থাকছি, মিনস ঢাকা থেকে মুভ করব যখন, কে কোথা থেকে আসছেন সেটা আমার একটু জানা দরকার। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যারা স্টুডেন্ট আছেন তারা আমাদেরকে জানাবেন আর কি, যে পড়াশোনা করছেন কোথায় বা কি অবস্থায় আছেন। সো আর কোনো বিষয়ে বেসিক লেভেলে ধারণা আছে কি না, থাকলে কতটুকু। হ্যাঁ, সো আমি যে টপিকগুলো আছে সেটা আমি একটা লিস্ট লিখছি। ঠিক আছে, আমাদের কোর্সে যে বিষয়গুলো আলোচনায় আছে সেগুলো এখানে আমি লেখার চেষ্টা করছি। ফার্স্টে আছে HTML, দেন CSS, জাভাস্ক্রিপ্টের যে কোরি অ্যাজাক্স আমরা শিখবো, PHP আলোচনা শিখবো। PHP বেশ কিছু ভাগ, অবজেক্ট ওরিয়েন্টেড PHP এবং MVC কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে আলোচনা হবে, এবং MySQL ডেটাবেস নিয়েও আমরা আলোচনা করব এই কোর্সটাতে। তো
কার কোথায় কতটুকু জানাশোনা আছে সেটা একটু জানালে, আমাকে জানালে খুব ভালো হবে শেখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের ঠিক সেভাবে বুঝতে পারবো আর কি, যে কোন লেভেলে আমাকে আলোচনা করতে হবে। পরিচিত হব আর কি আপনাদের সাথে, আমরা ওয়ান বাই ওয়ান পরিচিত হচ্ছে, ডিটেলে আমাদের জানানোর চেষ্টা করবেন। বাট সব কিছুর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, রাইট? যদিও অনেকেই আমাকে চিনেন। আমার নাম মোহাম্মদ শফিউল আলম, সিইও হিসেবে কাজ করছি তালহা ট্রেনিংয়ে। অ্যাকচুয়ালি তালহা কর্পোরেশনের সিইও, আমি লিড ট্রেনার হিসেবেও কাজ করছি তালহা ট্রেনিং ইনস্টিটিউটটার ফাউন্ডারও আমি, কো ফাউন্ডার বলতে পারেন। আর এছাড়াও আরেকটা পরিচয় আছে, লিড ট্রেনার বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশন বেসিস ওয়েব ডেভেলপমেন্ট ট্র্যাক, 2011 থেকে সেখানে কাজ করছি। এছাড়া কাজ করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার, গেস্ট টিচার হিসেবে কাজ করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, অনার্স মাস্টার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এছাড়া আরও কিছু পরিচয় আছে বা যোগাযোগ আছে, কিছু কোম্পানির সঙ্গে আমাদের প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হয়। বিডি জবস লিমিটেড, যেখান থেকে ট্রেনিং ক্যারিয়ার শুরু 2009 থেকে, ওখানে আমি ট্রেনিং নিচ্ছি। বিডি জবসের আইটি ট্র্যাকের ট্রেনিংগুলো একসময় সবগুলোই আমি রান করাতাম, এখন খুব কম সময় দিতে পারছি সেখানে। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রজেক্ট ওয়াইজ কাজ করে থাকি। এ2আই প্রজেক্ট আছে গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের প্রজেক্টগুলোতে কাজ করছি। আর এখন বর্তমানে সবচেয়ে বেশি সময় দিচ্ছি বাংলাদেশের স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম এসিআইপির আন্ডারে যেটা চলছে বিআইটিএমে, সেখানে ট্রেনিং প্রোগ্রামে কাজ করছি। সেই ছিল আমার সম্পর্কে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই দিয়ে দিব আপনাদের, যাতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সো আর কিছু জানার আছে আমার সম্পর্কে? কোনো কিছু জানার থাকলে এখন কোশ্চেন করতে পারেন। যে আর আদারওয়াইজ যদি আমার সম্পর্কে কোনো কিছু না জানার থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের সম্পর্কে জানার চেষ্টা করব। এখন আমাকে ফার্স্টে নামটা বলবেন, নিক নেমটা বলতে হবে, ফুল নেম আমার জানার দরকার নেই, নিক নেমটা আমি শুনবো। পড়াশোনাটা কোথায় বা করছেন কোথায়, কততম সেমিস্টারে আছেন, এই কোর্সটাতে ভর্তি হওয়ার কেন ভর্তি হয়েছেন সে বিষয়টা আমাকে জানাতে হবে। আর এই বিষয়গুলো জানা থাকে আমাকে জানতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে এর মধ্যে এমন কেউ আছে কিনা যারা এই সম্পর্কে কিছুটা ধারণা রাখে। আমি কিন্তু সব কিছুতেই শূন্য থেকে শুরু করব। কেউ যদি জানাও থাকে তার বসে থাকতে হবে, এটা আমি আগে থেকেই ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি যে কেউ যদি জানেও সে বসে থাকবে, আর যারা জানে না তারা আমার সঙ্গে সঙ্গে শিখবে। আমি বুঝতে পেরেছি? ওকে, সো এ সম্পর্কে বলবে এবং ফাইনালি আমাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি এই কোর্সটাতে কেন ভর্তি হয়েছি। ইমরান। আমার নাম ইমরান, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসিতে সেকেন্ড সেমিস্টারে আছি। আমার দেশের বাড়ি ফেনীতে। আমি অলরেডি এর আগে রক ইনস্টিটিউটে একটা প্রজেক্ট করছি অনলাইন শপিং এবং কি আরও একটা এখন করতে যাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা ব্যাপার আর কি, অনলাইন যে ওয়েবে যে ওটা। আর পিএইচডি প্রতি আমার আগে থেকে অনেক আগ্রহ ছিল এবং আগামীতে আমি নেক্সট টাইম জব করবো, এই জন্য আমি পিএইচডি ভালো কিছু করার জন্য আগ্রহী, এই জন্য আমি পিএইচডি করতে। ওকে, গুড। বস পেছনে, আপনি একটু জোরে বলেন। ধারণা নেই, আচ্ছা। তার মানে আপনাকে একটু সময় বেশি দিতে হবে, সেটা বুঝতে পেরেছেন? ওকে। আর মেইন গোলটা কি, যে আপনি জাস্ট আপনার ইন্টার্নশিপটা শেষ করতে চাচ্ছেন নাকি অন্য কিছু? ভালো ওয়েব ডেভেলপার হতে চাচ্ছেন। বাসা কোথায়? ঠিক আছে, তো অনেক দূরের রাস্তা, আগে বের হতে হবে। ওকে, ঠিক আছে, বসেন। আচ্ছা, রিয়েল লাইফে ওয়েব ডেভেলপার হতে চাচ্ছেন। ওকে, গুড। সরি, তেজগাঁও, মানে অনেক দূরে না।
ওকে, ঠিক আছে, বসেন। আচ্ছা, শূন্য থেকেই শুরু করব। ঠিক আছে, একেবারে শূন্য থেকেই শুরু করব। ওকে, গুড, বলেন। ভালো একজন ওয়েব ডেভেলপার হওয়ার ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে, বসেন। বাসা কোথায়? খিলগাঁও, তালতলা, তো অনেক দূর। কিভাবে আসেন? বাইসাইকেল? নিচেরটা আপনার? নিচের সাইকেলটা আপনার? আচ্ছা, ঠিক আছে, তালা দিয়ে রাখবেন ঠিক মতো। ওকে, বসেন। প্রোগ্রামার হওয়ার ইচ্ছা। আচ্ছা, বাসা কোথায়? ক্যান্টনমেন্টে। আচ্ছা, ঠিক আছে, বসেন। আপনি একটু বলেন সবাইকে, আপনাকে চিনুক সবাই। আচ্ছা, প্রায় সবগুলোই জানা আমার বেসিক লেভেল অবশ্যই। ইংলিশটা একেবারে খুব ভেরি বেসিক, সেটা জাস্ট জানি যে এটা ইংলিশ বলিনি, বাকিগুলো হিসেবে সবগুলো ঠিক করেছে। H1 ক্যানভাস করি, এখন আমার একটা ফিক্সড ইনকাম আছে। আমি ফ্রিল্যান্সার কাজ করি, ওয়েব ডেভেলপার হিসেবে। মানে দ্যাট ইজ মেইন, কোনো কিছু বলে সেটা ঠিক আছে। আমি দুটো অ্যাকাউন্ট করেছি, একটা ওয়েবসাইট আর একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। কার্ডও করেছি আমি পেওনিয়ারে, কাজ শুরু করি কালকে রাত্রে প্রথম কাজের জন্য মিট করার চেষ্টা করছি। তো ওয়েব ডেভেলপার বলতে বোধহয় নানান রকম লেভেল আছে আমার মনে হয়, এই লেভেলের এই লেভেলের এই লেভেলের। এখন এখানে একটু লেভেলে যাবো, একটু হাই লেভেলে যাওয়ার ইচ্ছা। বছরে দুটো কাজ করলে কিছু পয়সা আসে, কিছু ঘোরাবে, এই ভাবে ঠিক ডিফেন্সে ইটস এ প্রফেশন, টাকার তো ডিমান্ডের শেষ নেই। করতে পারছি এখন, আমি বাড়াচ্ছি। আমি এখানে হেল্প চাই, সেটা হচ্ছে বিট করলে দেখা যায় বাইরে কথা হচ্ছে না, না না, ওকে, বলেন। বিট করলে যেটা আছে তারা বিট করছেন না, বিরক্ত হতে পারেন যে বেটায় কথা বলে। বিট করলে দেখা যায় যে কোনো কোনো জায়গা খুব অল্প ডিসক্রিপশন থাকে এবং ডিসক্রিপশনে করা যায়। আবার হয়তো কেউ এরকম দিয়ে যায় আমার ওই রকম সাইটের মতো একটা সাইট বানাতে হবে, ওয়েব অ্যাড্রেসটা দিয়ে এবং সেটা কন্ট্রোলিং থেকে যেই কোডগুলি আসে সেগুলো অন্তত কিছু ওয়েবসাইট আছে যেগুলোর কোডগুলো আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগে। যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট থাকে, কিন্তু চেষ্টা করেছি বাস্তবায়ন করতে। আমি একটু দুর্বল, ওই থেকেই বলার চেষ্টা করেছি, কালেকশনও আছে আমার। তবুও আমার কাছে ওগুলো একটু লাগে যে এইগুলো কী যেন বলে ওদের হাই এন্ড প্রোগ্রামার অথবা হাই লেভেল প্রোগ্রামার কিছু একটা বলে, হুইচ প্রবলি আই এম নট। ওই জায়গাটা কাজ অল্প করবো, কিন্তু হাই লেভেল হাই পেইড। একটাই করলাম 9 বছরে, বা দুটা করলাম, একটু বেশি পেমেন্টের একবার। স্টার্টিংয়ে তো আহত হবে না, হ্যাঁ, স্টার্টিংয়ে সেটা হবে না। ঠিক আছে, এখানে উইকনেসের মধ্যে
এলবিসিটা একদম জাস্ট জানিয়ে এলবিসি হুম করে দিয়েছি। ওকে ঠিক আছে থ্যাংক ইউ অনেক আপনার ওদিকে আসছি হেড কমিশন এই ধানমন্ডিতে আর এস্টিমেট কেসের সম্পর্কে হালকা ধারণা আছে বাট বাকিগুলো সম্পর্কে জানতে চাই আর জেনে রাখা হয় যে ভালো ফিউচারের জন্য বাট ওয়েব ডেভেলপার সম্পর্কে সেটা এখনো বলা যাচ্ছে না হুম এই কেন বলা যাচ্ছে না কেন কারণ আমার ইন্টারেস্ট হচ্ছে কি নেটওয়ার্কিং আচ্ছা অলরেডি আমি সিসিএনএ করেছি সিসিএনপি করবো হুম আর সিসিএনএ ক্যান্টারবারিতে দিব আমি হুম। মাসে আচ্ছা মার্কেট সম্পর্কে আপনার ধারণা আছে হ্যাঁ মার্কেট সম্পর্কে ধারণা আছে সেই দিকটাই হচ্ছে কি এটার সম্পর্কে জানার ইচ্ছাটাই আর মার্কেট সম্পর্কে একটু বলে নিই বিশেষ করে আপনার জন্য যারা সিসিএনএ করছেন বা নেটওয়ার্কিং নিয়ে প্ল্যান করতে চাচ্ছেন তাদের জন্য ভালো কোনো সুসংবাদ নেই আমাদের দেশে রাইট আমাদের আইটি সেক্টরটা পুরোপুরি বেস করছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপরে নেটওয়ার্কিংয়ের ওপরে তেমন কোনো ফিল্ড এখনও গড়ে ওঠে নাই যেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা হাই লেভেলে কাজ করবে সুযোগ আছে নেটওয়ার্কিংয়ে বাট এটা অবশ্যই আমাদের দেশের বাইরে রাইট বাইরে বিশেষ করে ইউরোপিয়ান জোনগুলোতে ইউএসএ টেরিটরিতে অথবা অস্ট্রেলিয়াতে আপনি যদি যান সেক্ষেত্রে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড আছে বাট আমাদের সাবকন্টিনেন্ট মিডল ইস্টে কিছুটা এখন আপডেট হলেও আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভেরি পোর নেটওয়ার্কিংয়ের জন্য আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা একটা জায়গায় গিয়ে আমাদের দেশীয় নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ঠিক ওই লেভেলে পৌঁছতে পারছে না মূল কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার একটা অবস্থা আছে যে ইনফ্রাস্ট্রাকচার অবস্থার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি বিশেষ করে নেটওয়ার্কিংয়ে ওকে সো ওখানে যে প্রবলেমটা দেখা যায় সেটা একটু বলে নেই যে ডিরেক্ট তারা আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আইটি ডিপার্টমেন্টে জয়েন করছে একটা মোটামুটি স্যালারিতে বাট 3-4 বছর হয়তো তার স্বাভাবিক গ্রোথ হচ্ছে 3-4 বছরে প্রতি বছরে সে ইনক্রিমেন্ট পাচ্ছে আর 4 বছর শেষে তারপরে তার স্টেপটা কি শেষ এটা আপনি সিনিয়র আইটি ইঞ্জিনিয়ার যখনই হয়ে যাচ্ছেন বা আইটি অ্যাডমিনিস্ট্রেটর যখনই হচ্ছেন এর পরের কোনো পোস্ট আমাদের দেশে নেই বা ওই লেভেলের কাজ নেই যেটা আপনি দিয়ে কোম্পানিকে বলতে পারেন যে আমার স্যালারি আপনি বাড়ান রাইট সো তারা আটকে যাচ্ছে 30-35 এরকম একটা এরিয়াতে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে রাইট তার পরবর্তী স্টেপ নেওয়ার জন্য কোম্পানি বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নেই সো এই কারণে যে প্রবলেমটা দেখা দেয় যে ওই সময় গিয়ে যারা মোটামুটি স্কিলড এবং পড়াশোনাতেও ভালো করেছে আলটিমেটলি 4-5 বছর পরে তারা আবার তাদের অবস্থাটা বুঝতে পারে এবং আস্তে আস্তে করে আবার সুইচ করার চেষ্টা করে ওয়েব ডেভেলপমেন্টের দিকে বাট সেই সময়টা কিন্তু অনেক দেরি করে ফেলেছে তারা 5 বছর কোম্পানিতে চাকরি করেছে তারা প্রফেশনাল এরিয়াতে চলে গেছে তারা আর্নও করছে তারা কি আবার 10,000 দিয়ে শুরু করবে 8,000 দিয়ে শুরু করবে মেন্টালিটিও থাকবে না এবং তার সিচুয়েশনও থাকবে না সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে এটাই স্বাভাবিক আর কি কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা বলছে আমি এই ধরনের অনেক কেস পেয়েছি যারা নেটওয়ার্কের ওপরে ওই লেভেল পর্যন্ত গিয়ে আবার ব্যাক করেছে রাইট ওই লেভেল আইটি ইঞ্জিনিয়ার পর্যন্ত ইভেন আমাদের ইভিনিং ব্যাচে একজন আছেন ইজি এখানকার একটা ইউনিভার্সিটি আছে না 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 ধানমন্ডিতে ধানমন্ডির 3 নম্বরে ইউল্যাবের আইটি ম্যানেজার যিনি মানে ওখানকার ওই ইউল্যাবের আইটির হেড যিনি সে এখন তার ক্যারিয়ারে 6 বছর পার করে ফেলেছে সে ভালো একটা স্যালারি ড্র করছে লাইক 40,000 বাট তার স্যাটিসফ্যাক্টরি লেভেল ওই যে বললাম না যে আরও বেশি দরকার 6 বছরে তার ফ্রেন্ডরা চলে গেছে 80-90-এ 1 লাখের কাছাকাছি সে পড়ে আছে কোথায় সে আরও 3 বছর আগ থেকে 40-এই পড়ে আছে রাইট তার কথা হচ্ছে এখন আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে সুইচ করবো সে ইভিনিংয়ে কোর্স করছে জাস্ট একটা এক্সাম্পল বললাম এই ধরনের অনেক কেসই কিন্তু আছে আপনি ভালো করতে পারেন নেটওয়ার্কে আপনি ন্যাক আছে নেটওয়ার্কের বাট আমাদের অপরচুনিটিটা সেরকম নেই ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখবেন সেটা আমিও জানি বাট আমার আগে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল বাট সফটওয়্যারটা আসলে আমার মাথায় যাচ্ছে না মানে দিতে পারতেছি না যার কারণে হচ্ছে সুইচ করলাম এখন দেখি হচ্ছে কি ডিপ্লোমাটা যেহেতু ডিপ্লোমা লেভেলে আছে তো আমি চাচ্ছি যে ডিপ্লোমাটা ইন্টারনে বা শিখতে যাচ্ছি সিসিএনএটা এখানে কমপ্লিট করে ফেলি
হুম হুম আমি নট যে এটা প্রফেশনাল নিতে হবে ওরকম ভাবে আমি সেটা এখনো বলতেছি না, বা আমি এখনো শিখুন না। আমি চাচ্ছি যে এটা আমি করে যাই। এখন থেকে ধরেন বিডি জবসে বা যেখানে আমরা ঢুকি না কেন, দেখা যায় কি আমাদের জব লিস্ট গুলো একবার সব চাচ্ছে না, নেটওয়ার্কিং জানতে হবে, ডেভেলপার জানতে হবে, সফটওয়্যার জানতে হবে, মানে তারা ফুল প্যাকেজ চাচ্ছে। তো সেই ক্ষেত্রগুলো আমার এখনো কিন্তু আমার ওই লেভেলে আমার বয়স নাই বা শিখতে পারবো না তা না। আমি চাচ্ছি যে এটা করে যাই, তারপর পরে হচ্ছে গিয়ে পরে যদি আমাদের হচ্ছে কি ইয়েতে আমাদের যে বিএসসি তো করবোই, তো বিএসসি তে তো আপনার হচ্ছে সি শার্প এগুলো শিখতেই হবে। তো করলাম, সমস্যা কি, দেখি এখন সামনের দিকে আরো সময় তো আছে। আচ্ছা তবে হচ্ছে কি আমি আপাতত হচ্ছে কি নেটওয়ার্কিংটাই গুরুত্ব দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে জানতে চাচ্ছি। ওকে ঠিক আছে, বসেন বসেন। চেষ্টা করতে হবে কিন্তু অনেক বেশি, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে করে ওভারকাম করতে পারবেন আমি সিচুয়েশনগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন। নামটা আমি ক্লিয়ার শুনতে পাইনি। তন্নি, ঠিক আছে বসেন, বসার জন্য। তো কি হওয়ার ইচ্ছা? আমি ব্যাংকে আইটিতে কাজ করতে চেয়েছি, ধারণা বা দিতে পারবো নাই, জানি না। আপাতত যে কোনো জায়গায় প্রত্যেকটা জিনিসই তারা চায়, প্রত্যেকটা সাইটই চায়। তো এখন এই জিনিস শেখার জন্যই আসছে। আমরা তো সবকিছু চাই না, আমরা চাই ডেভেলপার যে কোড লিখবে, কোডার। আমার দরকার হচ্ছে চোখ বন্ধ করে কোড লিখবে, আমি অ্যালগোরিদম লিখবে, সে কোড লিখবে। আমি অ্যালগোরিদম লিখে দিব, সে চোখ বন্ধ করে কোডে সেটাকে কনভার্ট করবে। সবাই কিন্তু সেটা চাচ্ছে না। অ্যাকচুয়ালি যখন জব অফার দেয়া হয়, কখন দেয়া হয়? যারা বিপদে পড়ে তারাই কিন্তু জব অফারগুলো দেয়, বিশেষ করে জব পোর্টালগুলোতে, রাইট? আমাদের এরিয়ার জবগুলো ম্যাক্সিমাম কেসে হয়ে থাকে ইন্টারনাল রিলেশনের মাধ্যমে। এটা আবারও বলছি, আমাদের এরিয়ার জবগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে ইন্টারনাল রিলেশনের মাধ্যমে। ওকে, ম্যাক্সিমাম জব। যেমন আমাদের এন্ড থেকে যখন বলা হচ্ছে যে আমাদের সার্কেল যারা প্রত্যেকেরই হয়তো ছোট বড় কোম্পানি আছে, অথবা কোনো কোম্পানি বড় পোস্টে চাকরি করছে, তারা ফোন দিয়ে বলছে তোর হাতে 2টা লোক আছে কিনা ফ্রেশ, অথবা 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স এরকম ছেলেপেলে আছে কিনা যা আমার কোম্পানিতে এসে কাজ করতে পারে। আমি বুঝতে পেরেছি? যারা এই স্কোপগুলো পাচ্ছে না তারাই চলে যাচ্ছে কোথায়? পোর্টালগুলোতে। এবং পোর্টালগুলোতে যাওয়ার পর তারা চাচ্ছে যে এমন ভ্যারাইটি খুঁজতে, যেহেতু আমি টাইম নিচ্ছি, ইন্টারভিউ নিতে হবে আমাকে, যে সব কিছুর স্কিল যেন সেখানে থাকে। আলটিমেটলি দেখবেন যেন ওই জবে আপনি অফার করে রেখেছেন, কলও আসে না, বা তার কল দেওয়ারও প্রয়োজন পড়ে না, তারা লোক রিক্রুট করে ফেলেছে। জব পোস্ট যেহেতু 2 মাস দেখাতে হবে, 2 মাস দেখাচ্ছে ম্যাক্সিমাম কেসই তাই, রাইট? যে অফিসকে দেখাতে হবে যে আমরা ওয়েবে পোস্ট দিয়েছি, একটা জব অফার দিয়েছি এবং এখানে ইন্টারভিউয়ের জন্য পোস্ট আসছে, রাইট? ওখানে আবেদনপত্র জমা হচ্ছে, এই আর কি। সো অনেক সময় যেটা দেখা যায় যে কেন যেন এখানে মানে ইন্টারভিউয়ের জন্য বা সিভি যেন কম পড়ে, এই কারণে তারা কি কি লাগবে তার চাহিদাটা বাড়িয়ে দেয়, রাইট? তার দরকার হচ্ছে 5 মাস 6 মাসের এক্সপিরিয়েন্স একটা লোক, বা 1-1.5 বছর এক্সপিরিয়েন্স একটা লোক, সে ওখানে লিখে দেয় 3 বছরের এক্সপিরিয়েন্স লোক দরকার, রাইট? তার লাগবে ফ্রেশার, সে লিখে দিচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স লোক দরকার, যদি পেয়ে যায় ওই ধারণা থেকে। যদি আমি 1 বছরের যে এক্সপিরিয়েন্স লোক এই টাকায় পেয়ে যায়, তাহলে আমার জন্যই তো বেনিফিট, সেটা বুঝতে পেরেছেন না? সো তার মানে আপনারা 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স যেখানে যাচ্ছেন সেখানে ফ্রিলি আবেদন করতে পারেন,
যদি সুযোগ আসে আপনি ইন্টারভিউ কলও পেতে পারেন। যদি ইন্টারভিউ কল আসে সেখানে জব পাওয়ার সুযোগ আছে, বাট ম্যাক্সিমাম জবগুলোই কিন্তু হয়ে যাচ্ছে, আমি বলছি যে 70-75% জব হয় ইন্টারনাল রিলেশনের মাধ্যমে। আমাদের যে মার্কেটটা অত বড় না, 60-70 হাজার এমপ্লয়ি কাজ করে এখানে, ঠিক আছে, ফ্রিল্যান্সার দিয়ে। সো মার্কেটটা অত বড় না, সো সবার সঙ্গে সবাই রিলেশন রাখছে এবং যোগাযোগ করে কিন্তু পেয়েও যাচ্ছে। সো আপনি যদি স্কিলড হন, কাজ জানেন, আপনার কাজ আছে, ওকে, আপনাকে শুধু করতে হবে কি ভালো মতো ওই বিষয়টাতে বা ওই ডোমেনটাতে এক্সপার্টাইজ গ্রো করতে হবে, দেন আপনি দেখবেন যেন সুযোগ অটোমেটিক আপনার সামনে চলে আসছে। বাট অবশ্যই আপনাকেও কিন্তু এফোর্ট দিতে হবে, আদারওয়াইজ আমি শুধু মনে মনেই বলছি বা আমি ওই পোর্টালগুলোতে গিয়েই পোস্ট করছি জবের জন্য, জব কিন্তু হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না, আপনাকে জবের কাছে যেতে হবে এবং আপনাকে জাহির করতে হবে যে আমি জানি, আপনাকে প্রমোট করতে হবে বিভিন্নভাবে যে আমি এই কাজগুলো করতে পারি, দেন আপনি দেখবেন যেন জব পেয়ে যাচ্ছেন খুব সহজেই। ওকে, সহজ কথাটা ঠিক তখন সহজ হবে যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন অনেক বেশি। ওকে, থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, শিওর। বিকজ আমি সবার চেয়ে বেশি সেটা হচ্ছে জবের ব্যাপারে, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সবসময় প্লাস পয়েন্ট ধরা হয় বাংলাদেশে। ইট মে নট বি, চাকরি করার জন্য কিন্তু শুধু এই টপিকটা আপনি জানেন সেটাই যথেষ্ট। কারণ আমার ইকোনমিক্সে একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বোঝা যায় তুমি অনেক পড়াশোনা করো, বাট ইউ আর নট ইউ আর নট লাইক বাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস। তো সেই জন্য আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন, if that company has a bad company culture, তাহলে কিন্তু 3-4 বছর চাকরি করলে আপনার মনের মধ্যে বসে যাবে। You have already become a bad worker, maybe expert in PhD, কিন্তু ওয়ার্কার হিসেবে কিন্তু আপনি ব্যাড হয়ে গেছেন। এটা কিন্তু আমাদের দেশে কেউ কাউন্ট করে। আমি যখন মানে আইবিএতে ভর্তি হয়েছিলাম তখন বোধ হয় 67 ক্লাসেই ঢাকার যে বাংলাদেশ শান্তি নামে উনি একটা লেকচার দিয়েছেন, উনি আমাদের সবার নাম নিয়েছেন, কারণ দে ওয়ান্ট প্রেশার্স, যাদের কোনো কোম্পানি কালচারের ছাপ পড়েনি। আপনাকে শুধু ভালো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে পারলে কিন্তু আপনি খুব কোম্পানির জন্য উপকারী হবেন এমন কথা না। আপনার কোম্পানি কালচারটা কি, সেটা আপনাকে কি বানিয়েছে, সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা খারাপ এনভায়রনমেন্টে কাজ করছেন, ডেফিনেটলি ইউ উইল ডেভেলপ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস এমপ্লয়ার্স। এটাও কিন্তু এই যে আপনি যেটা বলছেন ইনস্টিটিউশনটি নিয়েছে, এটার কারণ কিন্তু এইটা চিনি ও হচ্ছে ব্যবসা করবে, এই জন্য এটা নিয়ে। কিন্তু আপনি আইবিএম এ কাজ করছেন বা আপনি অন্য কোনো মাল্টিন্যাশনালে কাজ করছেন বড়, ওই আরেকটা মাল্টিন্যাশনাল কিন্তু তাদের কোম্পানি কালচার কেমন সেটা কিন্তু জানবে যে কত ডিফারেন্স। এই ওয়ার্কারটা ওখানে 5 বছর ছিল, এর মেন্টালিটিটা কি হয়েছে ওই কালচারে, এটা দিয়ে দে ক্যান অ্যাটলিস্ট অ্যাসেস টু সাম এক্সটেন্ট, যেটা কিন্তু আমাদের এখানে ধরা না। অবশ্যই এত বড় কোম্পানি বাংলাদেশে নাইও, সেটাও একটা ব্যাপার। তো এক্সপিরিয়েন্সটাকে সবাই ভালো এমন কিন্তু না, অনেক কোম্পানি আছে। একটা ইয়াংদের একটা ইয়ে দেয়, somebody fell in love with somebody, experience-টা আপনার খারাপ হয়েছে, you might develop a negative attitude towards love, তাই না? মানে আপনাদের বয়সের উপর develop, the experience is not always good. রাইট। সো উনি একটা খুব ভালো কথা বলেছেন আর কি, যে এক্সপেরিয়েন্সটা এটা অনেক সময় একটা কোম্পানির জন্য বড় একটা মাথা ব্যথার কারণও হতে পারে। সো আমার পলিসিটাও একটু ওনার কাছাকাছি আর কি। আমি যখন রিক্রুট করি, বিশেষ করে আমার কোম্পানির জন্য, আমি অলওয়েজ রিক্রুট করি আমার স্টুডেন্ট ফ্রেশ, সে কোথাও কোনো কিছুর টাচ পায় নাই বা কোথাও একদিনের জন্যও কি কাজ করে নাই, সেই শুরু করবে কি আমার এখান থেকে। কারণ তার উপরে বা তাকে নিয়ে আমি তাকে যেভাবে করতে চাইবো তাকে আমি সেভাবেই ডেভেলপ করে নিতে পারবো। সে যখন অন্য কোথাও থেকে কোনো একটা বিষয় এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স হয়ে আসে, তাকে কিন্তু ইচ্ছে মতো ম্যানেজ করাটা কঠিন হবে, রাইট? সো এটা একটু মাথায় রাখতে হবে। অনেকেই এটা চায় আর কি, ফ্রেশ গ্র্যাজুয়েট বা ফ্রেশার যারা কাজ জানি, স্কিলড। সো আপনাদের এর মধ্যে যারা বিশেষ করে ডিপ্লোমা করছেন, তাদের প্রত্যেকেরই একটা আগ্রহ আছে যে আপনারা জবও করবেন এবং সাথে সাথে বিএসসিও কমপ্লিট করবেন, এরকম একটা টার্গেট নিয়ে আছেন বা থাকেন।
অনেকেই আছে ফুল টাইম আমার বিএসসি করবে ডে শিফটের জন্য, তাই না? এরকমও আছে যে জাস্ট ইন্টার্নের প্রয়োজনে ইন্টার্ন করছে, এরকম দেখা যায়। বাট ম্যাক্সিমাম যেটা হয় যে ডিপ্লোমা করলে একটা মেন্টাল প্রেশার থাকে, বিশেষ করে ফ্যামিলি থেকে, যে একটা ডিগ্রি তো পেয়ে গেছো, তুমি একটা কাজের জন্য চেষ্টা করো, রাইট? এবং নিজের পড়াশোনাটা যদি নিজে চালিয়ে নেওয়া সম্ভব হয় তো ফ্যামিলির জন্য আরও ভালো। এটা কিন্তু নর্মালি আমরা দেখে থাকি। সো এই কারণে যারা ডিপ্লোমা করে আসে তাদের একটা মেন্টালিটি থাকে এরকম যে তারা বিএসসি করবে কোনো একটা ইউনিভার্সিটি থেকে নাইট শিফটে এবং তারা কাজ করবে ডে শিফটে, রাইট? সো এর জন্য তারা কোম্পানি সার্চ করে, কাজ শিখে, এবং এই কারণে কিন্তু যারা ডিপ্লোমা হোল্ডার তাদের আমাদের এরিয়াতে বিশেষ করে জুনিয়র পোস্টগুলোতে তাদের পারফরমেন্স ভেরি গুড। এবং অনেক সময় দেখেছি জুনিয়র পোস্টে অনেকেই অ্যাপ্লাই করছে, ওখানে ফ্রেশ গ্র্যাজুয়েট আছে, ডিপ্লোমা হোল্ডার্স আছে, আর মাস্টার্স আছে, এর মধ্যে ভালো পারফর্ম করছে, বিশেষ করে স্কিলের দিক থেকে একদম কোডিং রিলেটেড ইস্যুগুলোতে পারফর্ম করছে ডিপ্লোমা হোল্ডার্সরা। কারণ তারা ওই ইন্টার্নশিপের জন্য কিছু কাজ করে থাকে এবং পরবর্তীতে যে তাদের যে জব মার্কেটে কাজ করতে হবে এজন্যও তারা কিন্তু আস্তে আস্তে করে নিজেদের তৈরি করে নেয়, প্রিপেয়ার করে নেয়। বাট যারা গ্র্যাজুয়েট করছে, ফ্রেশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার্স করছে, তারা কিন্তু ওইভাবে কিন্তু গড়ে ওঠে না, বিশেষ করে স্কিলের দিক থেকে, রাইট? লাইক কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা অনার্স মাস্টার্স করেছে, তারা কিন্তু ডিপ্লোমা হোল্ডার্সের চাইতে টেকনিক্যালি কম সাউন্ড থাকবে, রাইট? এটাই কিন্তু নর্মালি আমরা দেখে থাকি, বিশেষ করে রিক্রুটমেন্ট যখন হয় জুনিয়র পোস্টের জন্য। আমরা অনেক জায়গায় জুনিয়র পোস্টের রিক্রুটমেন্টে গিয়েছি এবং ম্যাক্সিমাম এরিয়াতেই দেখেছি, ম্যাক্সিমাম জায়গাতেই দেখেছি যে ডিপ্লোমা হোল্ডার্সরা ভালো করছে, রাইট? সো আপনাদের একটা ভালো গুডউইল আছে যে আপনারা চেষ্টা করেন, যেহেতু একটা ডিগ্রি চলে আসে এবং একটা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা কিন্তু আসছেন। যারা ডিপ্লোমাতে পড়াশোনা করছেন তারা কিন্তু যে খুব ভালো একটা সাপোর্ট থেকে এসে করছেন সেটা কিন্তু আমি বলবো না। তাদের একটা ফ্যামিলি প্রেশার নর্মালি সবসময় থেকে থাকে, তাই না? যে সে ডিপ্লোমা কমপ্লিট করে সে কিছু একটা করবে, আমাদের সাপোর্ট দেবে। হতে পারে যে তারা পরবর্তীতে বিএসসি করছে। আমি অনেক স্টুডেন্টদের দেখেছি, ইভেন আমাদের ফ্রেন্ডের মধ্যেও আছে যারা ডিপ্লোমা করে গ্র্যাজুয়েশন করেছে এবং তারা জবের পাশাপাশি কিন্তু গ্র্যাজুয়েশন করেছে এবং তারা ভালো জবও করেছে বা জব করছেও গ্র্যাজুয়েশন করার পর, আবার ডিপ্লোমা পরেও তারা তাদের পড়াশোনা টেনে নেওয়ার জন্য খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে। রাত দিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি, আর রাত 10টা পর্যন্ত ক্লাস, পরীক্ষা, সব কিছুই কিন্তু তারা ম্যানেজ করেছে এবং টাফ লাইফ কিন্তু লিড করতে হয়। নেক্সট 4 ইয়ার্স কিন্তু আপনাদের অনেক কঠিন সময় পার করতে হবে ওই লেভেল কিন্তু ক্রস করার জন্য। আমি যে বিষয়টা বা যে সিচুয়েশনগুলো নিয়ে কথা বলছি, সো যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন তাদের জন্য কিন্তু এই 3 মাসটা বেশ টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি ফেল করতে পারেন এবং বারবার ট্রাই করতে পারেন, আবার একবারেও কি সাকসেসফুল হতে পারেন। দেখবেন যেন আপনার ক্যারিয়ার পাথটাই চেঞ্জ করে দেবে এই কোর্সটা। কারণ আমি কনফিডেন্ট এবং সাথে সাথে আমাদের হিস্ট্রিও বলে যে এই কোর্সটা যারা শেষ পর্যন্ত কমপ্লিট করেছে কেউই এখন আর বসে নেই, সবাই কোনো না কোনো কাজে এঙ্গেজড হয়ে গেছে, রাইট? সো যারা ভালো করছে তাদেরকেও আমরা এদের মধ্যে থেকে আমরা পিক করে নিয়ে নিচ্ছি নিজেদের কাজে। আমরা কিন্তু বুঝতে পারবো যে 10-12টা ক্লাস যখন চলে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কাকে আমি টার্গেট করেছি, কাকে আমি ফিউচারে আমার কোম্পানিতে টেনে আনার চেষ্টা করছি বা করব। আমি বোঝাতে পেরেছি? সো ওই টার্গেটটা যেন থাকে এবং আমার নেটওয়ার্কটা মোটামুটি বেশ স্ট্রং। কারণ হচ্ছে এখন পর্যন্ত প্রায় আমার হাতে প্রায় 3,000 স্টুডেন্ট মার্কেটে আছে। আমি যদি বলি যে লাইক অ্যারাউন্ড 70,000 বা 80,000 or 90,000 স্টুডেন্ট বা 90,000 আইটি প্রফেশনালস আছে, তো তার মধ্যে 3,000 আছে আমার ডিরেক্ট স্টুডেন্ট, রাইট? আমার 100টা মতো ব্যাচ ক্রস করেছে বিডি জবস লিমিটেডের বেসিসে, প্রায় 50টা মতো ব্যাচ ক্রস করেছে এখন পর্যন্ত। আমার ট্রেনিং সেন্টারে 30টা মতো ব্যাচ চলে গেছে। প্রায় প্রতিটা ব্যাচে অন অ্যান অ্যাভারেজ কিছু স্টুডেন্ট ধরলেই কিন্তু এটা 2,000, 2,500, 3,000 ক্রস হয়ে যাবে। এছাড়াও আরও বেশ কিছু জায়গায় শর্ট কোর্স করিয়েছি, লাইক টানা 10 দিন 5 দিনের ট্রেনিং কোর্স করানো হয়েছে। বিশেষ করে এখনও যদি আমি বলি যে আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে গভর্নমেন্টের যতগুলো মিনিস্ট্রি ডিভিশন আছে ওখান থেকে প্রত্যেকটা ডিভিশন থেকে 2 জন করে সিস্টেম ইঞ্জিনিয়ার আছে। এই সিস্টেম ইঞ্জিনিয়ারকে ডিরেক্ট ট্রেনিং করেছি দ্রুপাল, জুমলা এবং ওয়ার্ডপ্রেসের ওপরে 10 দিনের টানা। তারাও কিন্তু আমার ডিরেক্ট স্টুডেন্ট। তারা কেউ এখন ওই কী যেন বলে উপসচিব পর্যায়ে চাকরি করছেন সরকারি লেভেলে। সো সরকারি লেভেল থেকে শুরু করে বেসরকারি লেভেলের
অনেক জায়গাতেই আছে যে যারা অনেক সময় ফোন কল করে ফ্রেশ গ্র্যাজুয়েট চায় বা ফ্রেশ ডেভেলপার্স চায়, তারা বলে যে ইন্টারমিডিয়েট পাস হলেও চলবে, বাট তার স্কিল থাকতে হবে। ফ্রেশ যে কোথাও এন্ট্রি করে নাই এ ধরনের লোক চাচ্ছে, অথবা কি 1 বছরের এক্সপিরিয়েন্স, অথবা কি 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স লোক চাচ্ছে। তার মানে এ ধরনের কল আমরা প্রায়ই পেয়ে থাকি। আর আমার ট্রেনিং সেন্টার থাকাতে আমার এই ধরনের ইমেল বা ফোন আসার সংখ্যাটাও বেশি। ওকে, সো আপনারা যদি ঠিকঠাক মতো পারফর্ম করেন, এখান থেকেই জব অপরচুনিটিতে বা জব পাওয়ার সুযোগ রয়েছে। বাট খুব ভালো করতে হবে, আমি বারবার বলছি খুবই ভালো করতে হবে, যাতে আপনাকে আমি একটা কোম্পানিতে পাঠাতে পারি। আমি এমন কাউকে পাঠাবো না যে আমার বদনাম করে আসবে, ঠিক আছে? বদনাম তাকে করে আসতে হবে না, তার পারফরমেন্স দেখেই সে আমাকে বাই বাই বলে দেবে, সেটা বোঝা যাচ্ছে? সো আমি এমন কাউকেই কোম্পানিতে পাঠাবো না। ওকে, সো সফটওয়্যার ডেভেলপার হওয়ার ইচ্ছা, তাই না? আচ্ছা, আর ইন্টার্ন করার জন্য এসেছেন। ইনস্টিটিউটটা রাজশাহী পলিটেকনিক, সরকারি। আচ্ছা, ও ঠিক আছে, গুড। তো আপনার টার্গেটটা ভালো, বাট অনেক এফোর্ট দিতে হবে, কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো ইউনিভার্সিটিও চালাতে হবে, এটাও স্টাডি কোর্সটার জন্য। ওকে, গুড। তাহলে সময়টা কিন্তু ভালো মতো ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে, বসেন। সুজন সেগুলো অনেকদিন থেকে সিএসসি করতেছি, 4th সেমিস্টার। তো ওয়েব ডেভেলপমেন্ট ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে। HTML5, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, PHP, অবজেক্ট ওরিয়েন্টেড সব কিছু সিনট্যাক্সগুলো জানি মোটামুটি। তো ওয়েব ডেভেলপার হওয়ার পিছনে কারণ হচ্ছে যে প্রথমে হচ্ছে আর্ন করার ইচ্ছা আছে এবং ফ্যামিলিকে সাপোর্ট করা, প্লাস হচ্ছে গিয়ে কোনো মানে কারো আন্ডারে, বসের আন্ডারে জব করার আমার ইচ্ছা, নিজে থেকে কিছু একটা করার ইচ্ছা আছে, ফার্ম খোলা বা এরকম চিন্তা আছে। তো এই জন্য মূলত এটাকে আসা। পারবো সেটা আসলে সময় বলে দেবে, তাই না? বাট আপনি যদি সময় দেন, যেটা প্ল্যান করেছেন এটা যদি এক্সিকিউট করেন, যদিও আমরা অনেক সময় অনেক প্ল্যান করি, তাই না? সকালে প্ল্যান করি, বিকেল হতে হতে ভুলে যাই, আর রাত্রে গিয়ে আরেকটা প্ল্যান করি, তাই না? সো যেটা করেছেন এটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন, ডেফিনেটলি একটা ভালো অবস্থায় যেতে পারবেন। এখানে আসা আরেকটা কারণ হচ্ছে দেখা যায় যে বাসায় বসে করতেছি আমি ঠিকই, সিরিয়াসগুলো শিখতেছি, কিন্তু প্রজেক্ট ধরা হচ্ছে না। এটা করে দেখা যাচ্ছে যে মাঝখানে যখন গ্যাপ চলে যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি সব ভুলে যাচ্ছি। তো এইখানে আসার কারণ হচ্ছে একটা গতির ভিতরে থাকা, একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে, যাতে করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যায়। ঠিক আছে, বসুন। মাহমুদুল হাসান, ইকরাম হাসান, বাপাড়া থাকি, আর গ্রামের বাড়ি চাঁদপুর। ইনস্টিটিউশন শেখপুর পোস্ট গ্রাজুয়েট কলেজ, 4th সেমিস্টার আছে। আর খুব ভালো মানের ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে। HTML5 আর CSS3 সম্পর্কে ধারণা আছে মোটামুটি বেশি, আর বাকিগুলো সম্পর্কে তেমন ধারণা নেই। এখন বসেন। পেছনে 2জন কম্পিউটার পান নাই, তাই না? এই যে পাশাপাশি কিন্তু 2টা ল্যাপটপ ফ্রি আছে, আপনারা বসতে পারেন। আর ফিক্স করে নেবেন সিটগুলো প্রতিদিনের জন্য, রাইট? হ্যাঁ, চলে আসতে পারেন সামনে, যদি একটা মেশিন, কিন্তু হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে।
সামনে চলে আসতে পারবেন। আর পার্সোনাল ল্যাপটপ থাকলে সেটা ক্যারি করতে পারবেন। যে জায়গাগুলো ফাঁকা সিট আছে পার্সোনাল ল্যাপটপের জন্য, যাদের পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসে তারা কিন্তু ওই ফাঁকা সিটগুলোতে বসে। আর কিছু টেবিলে 10টা টেবিলে ল্যাপটপ ফিক্স করা আছে, লক করা, হ্যাঁ ফিক্স করে লক করা আছে, সে ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর রেগুলার পার্সোনাল ল্যাপটপ এবং নির্দিষ্ট ল্যাপটপটা ইউজ করলে যে বিষয়টা হবে যে কাজগুলো গোছানো থাকবে এক জায়গায়, এলোমেলো হয়ে যাবে না। আর ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, যা ডাটা মানে যে ডাটাগুলো আপনারা নিয়ে আসবেন বিশেষ করে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট যেগুলো দেখানোর জন্য, সেটা অবশ্যই ইমেল করে অথবা ড্রপ বক্সে দিয়ে নিয়ে আসবেন, যাতে এখানে এসে আপনারা দেখিয়ে দিতে পারেন। আর আমি যে রিসোর্সগুলো প্রোভাইড করব, হাবিব থাকবে এবং আমি থাকবো, আমি আপনাদের পেন ড্রাইভ করে দিয়ে দেবো। পেন ড্রাইভ অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে যে ল্যাপটপগুলো ফিক্স করা আছে সেই ল্যাপটপগুলোতে কিন্তু পেন ড্রাইভের অ্যাক্সেস নেই। ওকে, সো কোনো ডাটা নিতে হলে নেটওয়ার্কের মাধ্যমে নিতে হবে। সো আমরা নেটওয়ার্কে ওয়াইফাই নেটওয়ার্ক করা আছে, আপনারা শেয়ার করে দিলে ওই নেটওয়ার্কের মাধ্যমে পেয়েও যাবেন আর কি ডাটাগুলো। সো ডাটা ট্রান্সফারগুলো করতে কোনো সমস্যা নেই, বাট ডাটা যেটা নিয়ে যাবেন অবশ্যই পেন ড্রাইভ নিয়ে আসবেন। প্রতিদিন ক্লাসের শেষে সে পেন ড্রাইভ করে ডাটাগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। সো আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে আর কি, মোটামুটি বুঝলাম। ইন্টার্নির জন্য আছেন 4 জন, আর 4 জন 8 জন 9 জন, তাই না? 4 4 8 10 জন আছেন ইন্টার্নির জন্য। আর ইন্টার্নি ছাড়া আছেন কারা? আপনারা 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ও ইন্টার্নি 1 2 3 4 5 6 7 8 9 জন। 9 জন ইন্টার্নির জন্য আছে, আর 5 জন আছে ইন্টার্নি ছাড়া। বাট প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট গোল নিয়ে এসেছেন, যেটা আমি আজকে শুনলাম যে অনেকের ব্যাংকের আইটিতে জব করার ইচ্ছে, রাইট? অনেকে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, তাই না? তো সবার জন্যই বলবো যে রাস্তাটা কিন্তু সহজ হবে না, অনেক বেশি কম্পিটিশন সেখানে। হ্যাঁ, আপনাকে কম্পিটিশনে টিকতে হলে খুব ভালো করতে হবে এবং আস্তে আস্তে রিলেশনও তৈরি করতে হবে। আমি বুঝতে পেরেছি? রিলেশন তৈরি করতে হবে কোম্পানির সাথে, রিলেশন তৈরি করতে হবে সিনিয়রদের সাথে যারা ওই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করছে। আপনারা এখন থেকে যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের সিনিয়র বড় ভাইরা বা বোনেরা যারা বের হয়ে গেছেন এবং যারা জব ফিল্ডে আছেন তাদের সঙ্গে কমিউনিকেশনটা বাড়ানোর জন্য। তারা অলরেডি ফিল্ডে আছেন এবং কাজ করছেন এবং বেশ কিছু দিনের এক্সপিরিয়েন্সও হয়ে গেছেন, রাইট? তাদের সঙ্গে কমিউনিকেট করবেন এবং তাদেরকে বলবেন যে আমরা পাস করে বের হচ্ছি, সো আমাদের জন্য স্কোপ তৈরি করেন। সেক্ষেত্রেই কিন্তু সুযোগ আসবে। আপনি বসে থাকলে কিন্তু সুযোগ কখনোই আসবে না। আমি বোঝাতে পেরেছি? সো লিস্ট তৈরি করতে হবে, একটা লম্বা লিস্ট, যেখান থেকে নেগেটিভ সাইন আসবে কেটে দেবেন, বাট অপশন তো আরও আছে। কাটতে কাটতে না হয় সব শেষ হয়ে গেল, অপশন কিন্তু তারপরেও থাকবে, কারণ প্রতিনিয়ত আপনাকে অপশন তৈরি করতে হবে, তাই না? যার কাছ থেকে আমি জবটা চাইতে পারি, যাকে গিয়ে বলতে পারি আমার জবের দরকার আছে। তো আমাদের সময় সিচুয়েশনটা ঠিক এরকম ছিল না। লাইক আমরা যখন গ্র্যাজুয়েশন শেষ করেছি 2007-এ, তখন কিন্তু পড়তি সময় আমাদের দেশে বিশেষ করে এই ট্র্যাকে খুব বাজে অবস্থা তৈরি হয়েছে। বেশ কিছু কোম্পানি যাদের অরিজিন ইন্ডিয়ান, লাইক নিট, অ্যাপটেক, পুরো মার্কেটটাকে ধ্বংস করে দিয়েছে বলতে পারেন। বিশেষ করে আইটি বলতে যেটা বোঝা যেত বা যা বুঝতো আর কি আমাদের সমাজ, যে যারা কম্পিউটারে কিছু কাজ করতে পারবে, এবং কম্পিউটারে কিছু কাজ বলতে লাইক টাইপ করা, প্রেজেন্টেশন তৈরি করা, সামথিং লাইক দ্যাট। বাট ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট ইস্যু। ওই নিট, অ্যাপটেক ওই লেভেলে কখনোই নিয়ে যেতে পারে নাই তাদের ট্রেনিংগুলোকে। সো ট্রেনিংয়ে একটা ধস ছিল, আর ওখান থেকে আমাদের সামাজিকভাবেও বেশ কিছু অ্যাপ্রোচ নিয়েছিল, গভর্নমেন্ট থেকেও কিছু অ্যাপ্রোচ নিয়েছিল, যেটা ফেল করে ওই সময়টায় এসে। কম্পিউটার সায়েন্সে অনেক স্টুডেন্ট ছিল 2004 থেকে পড়াশোনা শুরু করে, বা 3 থেকেই বুমিং অবস্থা ছিল, বাট হঠাৎ করে 2007-8-এ এসে ওটা কিন্তু ধস নেমে যায়। টেলিকমের দিকে সবাই ঝুঁকতে থাকে, যে টেলিকমের অনেক সুযোগ আছে, টেলিকমের অনেক চাকরি বাকরি আছে, ট্রিপলিতে তারা পড়তে থাকে আর কি, বা শিফট হয়েও চলে যায় ট্রিপলির দিকে। অনেক কোম্পানি এখন তো সফটওয়্যার কোম্পানি বা আইটি এনাবল সার্ভিস যারা করছে তাদের সংখ্যা 800-এর ওপরে, অ্যারাউন্ড 1000 কোম্পানি আছে
তার মধ্যে আমাদের সফটওয়্যার অ্যাসোসিয়েশনের বেসিসের মেম্বার 800 মতো আর কি। সো বাট 2007-এ এর সংখ্যা নেমে এসেছিল 300-তে। তার মানে 9-এর পর থেকে 9, 10, 11, 12, 13, 14, 15 এই 7 বছরে প্রায় 500 থেকে 800 কোম্পানি নতুন যুক্ত হয়েছে আইটি সার্ভিসে আমাদের দেশে, রাইট? এবং এই সময়টাতে বিশেষ করে ইন্টারনেটের সহজলভ্যতা এবং ইন্টারনেটের ব্যাপক ইউজ কিন্তু বেড়ে গেছে এবং এটা অনেক ভালো মানের ইন্টারনেট আমরা পাচ্ছি। সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার এবং গভর্নমেন্টের সাপোর্ট থাকার কারণে সফটওয়্যার কোম্পানি গ্রো করছে। সফটওয়্যার কোম্পানিগুলো বাইরের দেশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আস্তে আস্তে চলে আসছে। ইউএস, ইউকের সঙ্গে বড় বড় কোম্পানির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে ওই দেশের কাজগুলো এখন আমাদের দেশে চলে আসছে। কিছুদিন আগে জাপানের সঙ্গে আমাদের বড় ধরনের একটা এগ্রিমেন্ট হয়েছে। জাপানিজ কিছু কোম্পানি আমাদের দেশে এসে ফাইন্যান্স করবে এবং বড় বড় কোম্পানি দ্বারা তৈরি করবে, এ ধরনের একটা লিয়াজু তৈরি হয়েছে। সো আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে বলবো যে হাইটেক পার্ক নামে একটা প্রজেক্ট শুরু হয়েছে, যেটা যদি সাকসেসফুলি বিল্ড হয় ওখানে প্রায় 6 লক্ষ ওয়ার্কার লাগবে, সফটওয়্যার ডেভেলপার লাগবে, বা আইটিতে ক্যাপাবল হ্যান্ডের প্রয়োজন পড়বে 6 লাখ, যে এরিয়াটা কাভার করে মানে আমাদের প্রজেক্টের কাজটা এগিয়ে চলেছে। যেটা অ্যাকচুয়ালি ওই ঢাকায় ভিজিট আছে না সাভারে, ওখানে কি করা হয়েছে, প্লট দিয়ে দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি, গ্যাস দিয়ে দেওয়া হয়েছে। বাইরের দেশের কোম্পানিগুলো বাংলাদেশের কোনো একটা কোম্পানির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কারখানা বসিয়েছে। সিমিলার প্ল্যান, এক্স্যাক্টলি সেম প্ল্যান করা হয়েছে সফটওয়্যারকে বেস করে, আইটি সার্ভিসকে বেস করে। গাজীপুরের কালিয়াকৈরে অনেক বড় একটা জায়গা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। ওখানে ব্যাকবোন ফাইবার অপটিক্স চলে গেছে, সবগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইলেকট্রিসিটি, গ্যাস এবং ইন্টারনেটের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। ওখানে বড় একটা সার্ভার বসানো হচ্ছে এবং প্লট তৈরি করে দেওয়া হচ্ছে সকল ইনফ্রাস্ট্রাকচার সহ, যে বড় কোম্পানিগুলো এসে তাদের সফটওয়্যার হাউস ওখানে ডেভেলপ করবে। বাট কাজ করবে কারা? বাইরের থেকে লোক এসে নাকি আমাদের দেশের লোকেরাই কাজ করবে? সো এই যে আমাদের দেশের লোকজনদের কাজ করাবে, তাদেরকে স্কিল না করলে কি কাজ করতে পারবে? স্কিল এনহ্যান্স করা হচ্ছে, এখন অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং ডেফিনেটলি ওই ইনফ্রাস্ট্রাকচারটা যদি সাকসেসফুল করে রান করা সম্ভব হয়, আমাদের ঘাটতি থাকবে প্রচুর। সো আমরা যদি উঠে আসতে না পারি তাহলে আমাদের চাইতে অভাগা আর কেউ হবে না, কারণ আমরা অলরেডি উই ট্র্যাকের টাস্ক, রাইট? আমরা কম্পিউটার বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। সো তারাই যদি সুযোগ না পায় তাহলে ওই সুযোগটা নিয়ে যাবে কারা? ইন্ডিয়ানরা, চাইনিজরা, আছে কারা? শ্রীলঙ্কান, রাইট? আছে ভুটান, মালদ্বীপের লোকজন এসে ওই সুযোগটা দখল করবে, কারণ ইনফ্রাস্ট্রাকচারালি এখানে যদি বসে যায় ডেফিনেটলি তারা লোকও রিক্রুট করবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরাও কিন্তু সুযোগটা নিতে পারি। আর যাই করুক, আমি কারো মেরিটস ডিমেরিটস বলছি না, বাট লাস্ট 5 ইয়ার্সে আমাদের এই এরিয়াতে বিশেষ করে আইটি ট্র্যাকের ভালো একটা ডেভেলপ হয়েছে এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, যেটা দিয়ে আমরা ফিউচারে এটাকে বড় একটা স্টেজ হিসেবে ধরে নিতে পারি এবং আমাদের ফিনান্সিয়াল যে বিষয়টা আছে ওই এটাকে আইটিকে আবর্তন করে কিন্তু গড়ে উঠতে পারে। লাইক এখন তো চলছে কি, আমাদের অর্থনীতির চাকা চলছে গার্মেন্টস দিয়ে এবং রেমিটেন্স দিয়ে, রাইট? ওই জায়গাটাতে আরও একটা বিষয় যুক্ত হতে পারে, সেটা কি? আইটি সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস। কারণ আমাদের স্কিল পিপলের সংখ্যা বা আন্ডার 25 এজ এর পিপল আছে 26%, এর মধ্যে স্টুডেন্ট আমরা বলতে বোঝাচ্ছি 6 to 25 এজ এর স্টুডেন্ট আছে 5 crore, রাইট? 5 কোটি, যেটা অন্যান্য বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কেউ ছাড়িয়ে গেছে, রাইট? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকেও ছাড়িয়ে গেছে। লাইক জাপানের 65% এক্সপার্ট, 35% কি ক্যাপাবল আর্ন করার জন্য, আমাদের 65% ক্যাপাবল আর্ন করার জন্য। সো তাকে ধরার জন্য কিন্তু ওই যে গ্যাপটা 30%, এটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যেতে আমাদের বেশি সময় লাগবে না, বাট এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। আর এদেরকে পড়াশোনা করিয়ে আপনি কোন ট্র্যাকে বা কোন জায়গাতে ফিট করবেন ওই এরিয়াতে তো ডেভেলপ করতে হবে, তাই না? অনেকে পড়াশোনা করছে বিভিন্ন সাবজেক্টে, লাইক আমাদের দেশে যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলো মৃত্তিকা বিজ্ঞান পড়ায়, তো
পরিসংখ্যান পড়ায়, আরও কী কী যেন পড়ায়, এগুলো কোনো ইমপ্লিমেন্ট করার মতো কোনো এরিয়া আছে? খুবই কম, রাইট? ইমপ্লিমেন্টেশন এরিয়া খুবই কম। বাট প্রাইভেট ইউনিভার্সিটি ডিরেক্ট বিবিএ পড়াচ্ছে, ডিরেক্ট কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে, ডিরেক্ট ট্রিপলই পড়াচ্ছে। এই জন্য পারফরমেন্স আপনারা কিন্তু দেখবেন যে পাবলিক ইউনিভার্সিটির চাইতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা খুব দ্রুত আর্নিং শুরু করছে, আর পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা অধিকাংশই চলে যাচ্ছে বাইরে। ঠিক আছে, তাদেরকে যদি আমাদের রাখতে হয় তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থাটা আরও একটু গ্রোথ থাকতে হবে। এবং এই যে ট্র্যাকটা, বিশেষ করে আইটি ট্র্যাক যেটাকে টার্গেট করা হয়েছে, বিশেষ করে যখন আমাদের দেশে এই ধরনের বিশেষ লাইক কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতির চাহিদার সাথে সাথে আমাদের সংকুলানও হচ্ছে, রাইট? আমাদের ডেলিভারিও পাওয়া যাচ্ছে এবং একটা রিজনেবল প্রাইসের মধ্যে থেকে আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আর এখানে ট্রেনিং করানোর মাধ্যমে যদি আমরা স্কিল পিপল তৈরি করতে পারি, আমরা সেক্ষেত্রে ওই যে হাইটেক পার্ক অথরিটি বা হাইটেক পার্কের যে প্রজেক্টের কথাটা আমরা বলছি, যেখানে আমাদের ক্যাপাবল হ্যান্ডের প্রয়োজন পড়বে 6 লাখ, এখানে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। এবং এটা অ্যাচিভ করার জন্য শুধু আইটি ট্র্যাকের স্টুডেন্টের ওপরে কিন্তু ভরসা করে থাকলে হবে না, আমাদের ভিন্ন ভিন্ন ট্র্যাকের স্টুডেন্টদেরও কিন্তু ইনফ্লুয়েন্স করে এখানে নিয়ে আসতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সো আপনারা হয়তো খেয়াল করেছেন লাস্ট 3 days 5, 6, 7 3 দিন কিন্তু ইন্টারনেট উইক হিসেবে পালন করা হচ্ছে, তাই না? অলরেডি 3 দিন গেছে, আজকে 4th দিন চলছে। ঢাকাতে ইন্টারনেট উইকের ফেয়ার হয়ে গেছে। কালকে এবং পরশু সম্ভবত সিলেটে, মোস্ট প্রবাবলি 10 তারিখে সিলেট এবং রাজশাহীতে ইন্টারনেট উইক হবে। এবং আরও যতগুলো উপজেলা আছে উপজেলা পর্যায়েও কিন্তু ফেয়ারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ওই লেভেলের ছোট ছোট কিশোর বা কিশোরীরা সবাই এসে ইন্টারনেট কম্পিউটার এগুলোর সঙ্গে যুক্ত হতে পারে এবং টাস্কড হয়ে এই রিলেটেড কাজগুলো শিখতে আগ্রহী হয়ে উঠতে পারে। কারণ সবার টার্গেট কি বা প্ল্যান কি, যে পড়াশোনা হোক, তাদের ডিফারেন্ট ট্র্যাকে করুক, বাট আমি সবাইকে একটা শেপের মধ্যে এনে এমন একটা ফ্লোতে নিয়ে যাব যাতে সফটওয়্যার ডেভেলপমেন্টটাই মূল স্ট্রিম হয়ে যায় আমাদের আর্নিংয়ের, রাইট? তো ডেফিনেটলি ভিন্ন ভিন্ন ট্র্যাকে ভালো ভালো অপরচুনিটি আছে, ব্যাঙ্কগুলোতে থেকে কর্পোরেট হাউসগুলোতে ভালো ভালো জব অপরচুনিটি আছে, বাট এখানে আপনি ফ্রিলি কাজ করতে পারেন এবং এখানে আপনি অনেক বেশি আর্নও করতে পারেন। যে ট্র্যাকটার কথা বলছি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে, আমি বোঝাতে পেরেছি? সো ফিউচার যদি এভাবে স্ট্রাকচারটা ডেভেলপ হয় বা যে প্ল্যানটা করেছে এটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমরা বলবো যে নিয়ার ফিউচারে আমরা আশপাশের যে দেশগুলো আমাদের কম্পিটিটর হিসেবে আছে তাদেরকে ছাড়িয়ে যাব আমরা, এবং আমাদের অর্থনীতিতে বড় একটা অংশ যুক্ত হবে এই আইটি এনেবল সার্ভিস থেকে, যে আমাদের সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে। একটা বিষয় চিন্তা করেন যে 40 লক্ষ শিক্ষিত অর্ধশিক্ষিত নরনারীরা আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে। এখন এই সংখ্যা হয়তো বেড়েছে, আমরা 40 লক্ষ শুনেছিলাম যারা গার্মেন্টসে চাকরি করে। তো তারা পড়াশোনা খুব কম জানে, বা অনেকেই আছে কি তারা পড়াশোনাই জানে না, তারা যে লেভেলে এফোর্ট দিচ্ছে এবং যা আর্ন করছে, ডেফিনেটলি ওখানে যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে তাদের আর্নিংটা বেশি হবে এবং সোসাইটিতে তার ইনফ্লুয়েন্সটা কি বেশি পড়বে না? সো আমরা যদি লাইক 10 লাখ ক্যাপাবল হ্যান্ড তৈরি করতে পারি, এখন গার্মেন্টস সেক্টর থেকে যে আর্নিংটা আসছে তার চেয়ে বেশি আর্নিং আসবে কি আমাদের আইটি সেক্টর থেকে। যেটা বোঝাতে পেরেছি? হুম হুম রাইট, ওখানেও লোকের প্রয়োজন পড়ছে। $3,000। হ্যাঁ, ওখানেও কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড দরকার আছে। রাইট। আচ্ছা,
সো কারো কোনো কোশ্চিন আছে? আমরা তো ওভারঅল অনেক বিষয়ে আলোচনা করলাম, এখন আমি কোশ্চিন এক্সপেক্ট করছি যে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা, বা কোনো কোশ্চিন কুইরিজ আছে কিনা, যে আমাদের এই প্রজেক্টটা বা প্রোগ্রামটা কিভাবে রান করবে বা কিভাবে রান করলে ভালো হয়, আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা। আমি একটা ফ্ল্যাট স্ট্র্যাটেজি বলেছি, আমাদের কোর্সের আউটলাইনে একটা স্ট্র্যাটেজি দেওয়া আছে যেটা আমরা ফলো করে স্টার্ট করব, বাট ওই সিলেবাসই যেভাবে যে দিনে যা শেখানোর কথা সেভাবে যে আলোচনা হবে সেটা কিন্তু আমি বলছি না, টোটালি নির্ভর করবে কার উপরে, আমার উপরে, আমি যেটাকে রান করব, রাইট। আমি বুঝবো যে লাইক আজকে এতটুকু দেওয়া সম্ভব, এতটুকু দিতেই হবে, আর আজকে এর চেয়ে বেশি দিলে আর রিসিভ করতে পারবেন না, সেটা বোঝা যাচ্ছে। সো রিলেটেড কারো কোনো কোশ্চিন বা কোনো বিষয়ে জানার আছে কিনা? মানে আজকে যে ক্লাসটা করলাম, ক্লাস করা তো লাইভ পার্টিসিপেট, হুম হুম কোনো প্রবলেম হচ্ছে হুম নেক্সট ক্লাসে মানে আপনি ডিসকাস করবেন না, এর জন্য এক্সট্রা কিছু পার্সোনালি সলভ করবেন নাকি ক্লাসের মধ্যে solve করবেন? আচ্ছা, এটার জন্য আপনারা যদি একটু আগে আসতে পারেন, আমাদের আরেকজন থাকবে, হাবিব কিছুক্ষণ আগে ছিল, রাইট, ও চলে গেছে। ইনফ্যাক্ট ও 2টা থেকেই থাকে এখানে, সো 2টা থেকে 3টা এই সময়টা কিন্তু তাকে আপনারা পেতে পারেন যে কোনো ধরনের প্রবলেম সলিউশনের জন্য। তাকে দিয়ে সলিউশন না হলে ক্লাস যখন আমি স্টার্ট করব তখন ওই কোশ্চেনগুলো অ্যারাইজ করবেন যে প্রবলেমটা হয়েছে, আমার সলিউশন দরকার, ঠিক আছে, সলভ করে দেন পরবর্তী স্টেপে যাব আমরা, সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মধ্যে 3টার আগে কোনো ভ্যাকসিন 3টার আগে 12:30টায় ক্লাস একটা শেষ হয়ে যায়, তার মানে 12:30টার পর থেকে 3টা পর্যন্ত ফ্রি থাকে। আর কেউ? স্পেসিফিক কোয়েশ্চেন করা যাবে। শিওর। আমার প্রবলেম, ক্লাসের প্রবলেম, হুম হুম ক্লাস জায়গা সেখানে এটাই টপিকই না, হুম হুম, বলেন। সেটা কি প্রশ্ন করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, সে ধরনের কোশ্চেন করতে পারবে। একটা প্রশ্ন হচ্ছে যে ওয়াই পিএইচডি, আরো তো ইমেজ এডিটর আছে, পিএইচডি, পিএইচডি আচ্ছা বলছি, দাঁড়ান। অনেক পপুলার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওপেন সোর্সে গিফট আছে, অসুবিধা নেই। আচ্ছা এই সাপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেনের সঙ্গে জড়িত। যেমন ধরেন যেমন একটা স্ক্রিনশট আমি নিলাম, পিএনজিতে সেভ হয়ে গেল, আমি পিএনজিতে সেভ হয়ে গেল, ওইটা থেকে যদি আমি কোনো ওয়েব পেজ বানাই, তাহলে আমি দেখছি সাধারণ 63 করে দেখা যায় নেটে, যেগুলো পিক্সেল গুনে গুনে 100, 200 এত গুনে গুনে ওটাকে কাজ করে। কিন্তু এখন যেহেতু রেসপন্সিভ ওয়েবসাইট হচ্ছে, সেহেতু আমি যে ইয়েটা নেব, স্ক্রিনশটটা নেব, সেটা তো প্রপোর্শনালিটি আসবে সবই, সেটা যদি প্রপোর্শনালিটি আসে, আর আমি যদি ওই স্কোপটা রাখি যে ধরেন কেউ চাচ্ছে না যে তার রেসপন্সিভ ওয়েবসাইট, বাট আপনি একটা সিএসএস দিয়ে দিয়েছেন যদি রেসপন্সিভ হয়, মিডিয়া করে দিয়েছেন বা বুকস্ট্র্যাপে আপনার স্কেলেটনে আপনি করে দিয়েছেন, সে তো ক্লায়েন্ট কাছে জানার কথা না যে এখানে আনলেস হি ইজ এ কম্পিউটার এক্সপার্ট হুম হুম এটা আছে। তাহলে ওই ওয়েবসাইটটা যদি আমি পিক্সেল ওয়াইজ না করি, পিক্সেল ওয়াইজ যদি করা সম্ভব না হয় কোনো কারণে, কারণ আমি গিল্পে কাজ করি, ফটোশপে পিক্সেল ওয়াইজ আমি লিঙ্ক করতে পারবো, কিন্তু আমি জাস্ট কেটে নিলাম, কেটে নিয়ে আর একটা লেয়ারে ওটা সেভ করলাম, ওইটা যে আসলো ধরেন একটা সাইজ পার্ট, একটা ডাইমেনশন, পাশের জিনিসটা আর একটা ডাইমেনশন, বা এটা তো প্রফেশনাল পার্ট, হুম ওটা দুই এটা তিন, এটাই তো মেনটেন হবে যে কোনো ইমেজ এডিটর, হুম। তাহলে why not এইভাবে করাটা সহজ না? অ্যাকচুয়ালি দিতেই কেন করতে হবে? পিএইচডিতে বলতে পারেন যে এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলতে পারি যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপনারা আছেন, ওয়াই ফেসবুক? আমরা সবাই আছি, অনেক সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া আছে, বাট সবাই ফেসবুকে কেন, রাইট? সো যারা ফার্স্টে আসে তারাই মার্কেট দখল করে, এটা একটা বিষয়। সো ওই ফটোশপটা টুল হিসেবে, ইমেজ এডিটিং টুল হিসেবে শুরুর দিকে আসা এবং মোস্ট পাওয়ারফুল, রাইট, হওয়াতে এটাকে সবাই অ্যাডপ্ট করে নিয়েছে। আমরা যেরকম উইন্ডোজ, রাইট, এর মতো কি অপারেটিং সিস্টেম অন্যরা বানাতে পারবে না, বাট পারলেও কিন্তু না বানানোর কারণ কি, তারা অলরেডি 95% মার্কেট দখল করে বসে আছে,
এর কম্পিটিটর হতে হলে এর চেয়ে ভালো কিছু নিয়ে আসতে হবে, এর চেয়ে ভালো কিছু এনেও মার্কেটটা পাচ্ছে নাকি। লাইক আমি যদি লিনাক্স বলি, রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে বেস্ট, বাট ইউজ হচ্ছে মাত্র 2%। কারণ কি, ওটা অতটা ইউজার ফ্রেন্ডলি না, রাইট? সো ফটোশপটা মেইনলি কি ফার্স্টে এসেছে, মার্কেট দখল করে নিয়েছে, আর ইউজার ফ্রেন্ডলি, এই কারণেই এটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। ঠিক আছে, আমরা কিনি না সবাই। কিন্তু হ্যাঁ, ওয়েবে কাজ করতে গিয়ে আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার তখন গ্রাফিক্স ডিজাইনার না, বাট আপনি কিন্তু যখন গ্রাফিক্স ডিজাইন করছেন, লাইক আমার ওয়েব ডিজাইনটা করছেন, আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার বলছি না, আমার টেমপ্লেট ডিজাইনটা আপনাকে করে দিতে হবে এবং ফার্স্টে সেটা দিতে হবে পিএনজিতে, তখন কিন্তু আপনাকে পিএইচডিতেই করতে হবে, মানে ফটোশপেই করতে হবে, অথবা আপনি জিম বলেন আর যাই বলেন, যে টুলটাই বলেন, সেটা দিয়ে আমাকে ইমেজ মোডে আগে দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে আগে ইমেজ মোডে আপনাকে আমাকে দেখিয়ে কনফার্ম করে নিতে হবে যে লাইক এই ডিজাইনটা ঠিক আছে কিনা, তারপরে আপনি HTML CSS ওটাকে কনভার্ট করেন, যে এডিটরে করেন না কেন। কয়জন জানেন নেটবিনস? একজন, দুইজন, আর কেউ? আমরা কিন্তু প্রোগ্রামিং যখন করব তখন নেটবিনস এডিটরটাতে প্রোগ্রামিং করব, ঠিক আছে? ল্যাপটপগুলোতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আইডি হিসেবে যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখন নেটবিনসটা বেস্ট, এবং সফটওয়্যার কোম্পানিগুলো নেটবিনসটাই বেশি প্র্যাকটিস করে, ঠিক আছে? তো নেটবিনস আইডিটা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য ভালো। সো মানে একটা সফটওয়্যার কোম্পানি যেখানে সবগুলো উইং আছে, রাইট? জাভা আছে, .NET আছে, PHP আছে, যদিও .NET-এর জন্য আলাদা জেন্ট স্টুডিও আছে, বাট জাভার জন্য, PHP-র জন্য, পাইথনের জন্য, পার্লের জন্য, HTML CSS জাভাস্ক্রিপ্ট সবার জন্য ভালো একটা এডিটিং টুল হিসেবে কাজ করে কি নেটবিনস। বসেন, ঠিক আছে? সো সবার জন্য ভালো এডিটিং টুল হিসেবে কাজ করছে কি নেটবিনস। স্পেসিফিক করে PHP-র জন্য PHP স্ট্রম আছে, জাভার জন্য ইক্লিপস আছে, বাট কম্বিনেশনে আমি যদি বলি যে বেস্ট এডিটরকে নেটবিনস, সব কিছু মিলিয়ে, সবগুলো মিলিয়ে সফটওয়্যার কোম্পানিগুলো যখন কোনো এডিটিং টুল নিয়ে কাজ করে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে থাকতে চায়। আমি একটা টিম নেটবিনস দিয়ে রান করছে, আরেকটা টিম এক্লিপসে রান করছে, আরেকটা টিম স্ট্রমে রান করছে, আরেকটা টিম ড্রিমওয়েভে রান করছে, এরকম না, সবাই একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে কাজ করবে, এর জন্যই নেটবিনসকে নিয়ে নেওয়া হয়। সো আমি নেটবিনসেই প্র্যাকটিস করাবো। HTML CSS জাভাস্ক্রিপ্ট যত প্রোগ্রামিং হবে সব হবে কোথায়? নেটবিনসে। সো আজকে আমি নেটবিনসটা দিয়ে দিব, লেটেস্ট নেটবিনস, এবং নেটবিনস ইনস্টল করতে গিয়ে জেন্ট স্টুডিও, ইক্লিপস, অ্যাকচুয়ালি JDK জাভা ডেভেলপমেন্ট কিটের প্রয়োজন পড়ে, সো জাভা ডেভেলপমেন্ট কিটটাও আমি প্রোভাইড করবো আর কি। সো তারপরে নেটবিনস 0.2 8.2 আছে, 8.0.2 আছে। সো এছাড়াও লেটেস্ট ভার্সন আছে 8.1, সেটা আপনারা কিন্তু গুগল থেকে নেটবিনস ORG-তে গিয়ে নেটবিনসটা ডাউনলোড করে নিতে পারেন, উইন্ডোজ মেশিন বা লিনাক্স মেশিন, ম্যাক মেশিনের জন্য, যারা কেউ যদি ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে কাজ করেন। ওকে, আর PHP যখন আলোচনা শুরু হবে তখন আমি জ্যাম থাকার কথা, তাই না, পরিচিত হওয়ার কথা কয়েকজনের কাছে, আমি জ্যাম সফটওয়্যারটা প্রোভাইড করব, আর প্রতিদিনের লেকচার ভিডিও আকারে দিয়ে দিব, সেক্ষেত্রে আলাদা করে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি যা আলোচনা করব সেটাই যদি প্র্যাকটিস করি, পরবর্তী ক্লাসের জন্য আমরা রেডি থাকব। আর কিছু ওয়েব লিঙ্কস, রিসোর্স বুক আমি প্রোভাইড করব, কারো যদি পড়াশোনা করার
মানে ন্যাক থাকে যে আপনি পড়াশোনা করতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনি ebook.talhabidi.com এই ওয়েবসাইটটাতে যাবেন। আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি প্রত্যেকটা টপিকের ওপরে নাম্বার অফ বুকস আছে, ঠিক আছে? ebook.talhabidi.com। এই ওয়েবসাইটটাতে প্রচুর রিসোর্স দেওয়া আছে। আবারও বলছি যে নাম্বার অফ রিসোর্স কিন্তু এই ওয়েবসাইটটাতে দেওয়া আছে। বিশেষ করে আপনি যদি ভিন্ন ট্র্যাকের হন বা এই ট্র্যাকেরই ফার্দার নলেজ গেইন করতে চান, পিএসপিতে খুব ভালো কাজ করতে চাইলে, ভালো ডেভেলপার হতে চাইলে এবং পিএসপি সম্পর্কে খুব ভালো জানতে হলে আপনাকে অবশ্যই যে বইটা সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হচ্ছে পিএসপি ম্যানুয়াল। হ্যাঁ, শুরু থেকে শুরু করবেন যতটুকু সম্ভব হয়। কয়েক হাজার পেজের বই এটা, ঠিক আছে? কয়েক হাজার, 4000 পেজের, মোস্ট প্রবাবলি 4000 থেকে বেশি। সো পিএসপি ম্যানুয়াল এই বইটা নেবেন। এটা এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে 2556 বার, ঠিক আছে? সো এই সাইট থেকে, এটা আমাদেরই সাইট, আমরা এখানে ফ্রি বুক প্রোভাইড করি। হ্যাঁ, সো আমাদের কাছে যে বইগুলো আসে আমরা সেগুলো ফ্রি দিয়ে দিই। হ্যাঁ, রাইট সাইড পরে মোস্ট ডাউনলোডেবল বুক বা ডাউনলোডেড বুক। হ্যাঁ, সবচেয়ে বেশি যে বইগুলো ডাউনলোড হয়েছে সেগুলো দেওয়া আছে। বাট আপনি যে যে ট্র্যাকের বই চাচ্ছেন, লাইক আপনি HTML এর বই চাচ্ছেন, আমি HTML লিখে সার্চ দিয়েছি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইথ HTML5 and CSS3 বাই বেন ফ্রাইন, রাইট? আর একটা বই আসে, ডামি সিরিজের বইগুলো বেশ ভালো। HTML5 অল ইন ওয়ান ফর ডামিস, ঠিক আছে? PHP MySQL JavaScript HTML5 অল ইন ওয়ান ফর ডামিস, এই বইটা বেশ ভালো, ঠিক আছে? এছাড়া HTML5 ফর ওয়েব ডিজাইনার্স, এই বইটাও HTML5 এর জন্য বেশ ভালো। HTML5 ফর ডামিস, কোঅর্ডিনেটর ফর র্যাপিড PHP অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা আপনাদের লাগবে, রাইট? আমরা যখন MVC শিখবো, হ্যাঁ, না এখন করে করতে পারবে না, যখন যেটা নিয়ে আলোচনা করব তখন, বিশেষ করে আমি যখন ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব তখন এটাতে কাজে আসবে। তো বেশ কিছু সিরিজের বই এবং বেশ কিছু এডিটিং বই আছে যেটা আমাদের কাছে রিজার্ভ আছে এবং এটা আমাদের স্টুডেন্টের জন্য তুলে রেখেছি। যদি জাভাস্ক্রিপ্টের বই চান, জাস্ট এখান থেকে সার্চ দেবেন। সবই ডাউনলোডেবল। এই যে অ্যাজাক্সের জন্য জাভাস্ক্রিপ্ট অ্যান্ড অ্যাজাক্স টুলস ফর গ্রেট ওয়েব এক্সপেরিয়েন্স, আমি যদি এই বইটা ডাউনলোডের দিকে যাই, ডাউনলোড নাও, কনফিউজ করার জন্য বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, বাট অ্যাকচুয়াল লিঙ্ক দিস। যেহেতু এটা ফ্রি সাইট, এখানে আমরা আমাদের অ্যাডসেন্সের অ্যাড ইউজ করছি, ঠিক আছে? এবং এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড, রাইট? সো এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স এসে যোগ করবে। তো এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হবে। আমি কিনে করেছি যে 18টা রিপ্রিন্ট দেখেছি ইন্ডিয়াতে, বললাম এটা নিশ্চিত ভালো হবে।
একবার চেক দিলাম ওইবার মিস করে কিন্তু ওটা বেসিক লেভেল। আচ্ছা, আমরা সবার কাছ থেকে শুনেছি যে কে কোথায় আছেন, কে কি করছেন, টার্গেটটা কি, সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আমার আলোচনাটা করতে বেশি একটা বেগ পেতে হবে না। কারণ হচ্ছে যারা ভিন্ন ট্র্যাক বা যিনি একজন মাত্র আছেন ভিন্ন ট্র্যাকের, বাট তারও বেশ এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে? কারণ আমরা বিপদে পড়ি কখন? তখন যখন দেখি যে একেবারে কমপ্লেক্স সিচুয়েশন ক্লাসের মধ্যে, ক্লাসে কিছু অডিয়েন্স কি কিছুই জানে না, কিছু অডিয়েন্স কিছু জানে, আর কিছু অডিয়েন্স মাঝামাঝি অবস্থা, পড়াশোনাটাও ভিন্ন ভিন্ন সাবজেক্টে, তখন প্রবলেমে পড়ে যায় আমরা যে কিভাবে ডেলিভার করব, ঠিক আছে? কোন স্টাইলে গেলে আমার অডিয়েন্স বুঝতে পারবে, রাইট? এখন কিন্তু আপনার স্টুডেন্ট নেই, আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন ক্লাসে, রাইট? শুধু ইনস্ট্রাক্টর পার্টিসিপেট করবে না ক্লাসে, স্টুডেন্টরাও পার্টিসিপেট করবে, ঠিক আছে? কোনো একটা বিষয় নিয়ে যখন কেউ আটকে যাবে, পাশাপাশি তাকে হেল্প করার চেষ্টা করতে হবে। আমি জানি আমি করে বসে আছি, আরেকজন চেষ্টা করছে বা পারছেই না, তার মন খারাপ, এটা দেখে মজা পাওয়ার কোনো কারণ নেই, রাইট? আমি তাকে হেল্প করবো এবং সাথে সাথে এগিয়ে নিব, সেটা বুঝতে পেরেছেন? সো আমি যেভাবে আগাবো, আমি একসাথে সবাই মিলে আগাতে পছন্দ করি এবং সবসময় টার্গেট করি আমার সবচেয়ে পোর স্টুডেন্টকে, ঠিক আছে? আমি ক্লাসে টার্গেট করি সবচেয়ে পোর স্টুডেন্টকে। সে যদি আমার কথা বুঝতে পারে তাহলে আমি হয়তো বুঝবো যে ইনফ্যাক্ট যারা তার চেয়ে বেটার অবস্থায় আছে তারা ডেফিনেটলি বুঝে গেছে, রাইট? সো এই চেষ্টাটা থাকবে। সো কখনো কখনো অনেকের বোরিং ফিল হতে পারে যে আমি তো জানি বিষয়টা, আমাকে কেন বারবার এটা বলা হচ্ছে বা শেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি তার জন্য হয়তো ওই কথাটা বলছি না, আমি হয়তো একজনের জন্য বলছি, তার জন্য ওই বিষয়টা বারবার শোনার দরকার আছে। আমি বোঝাতে পেরেছি? সো এটা আমরা খেয়াল রাখবো সবসময়। আর আমি বারবার বলছি যে অনেক বড়, অনেক লেন্দি কোর্স বা অনেক কিছু দেখানোর বা জানানোর দরকার নেই। একটা পার্টিকুলার ডোমেনে এক্সপার্টাইজ গ্রো করার জন্য বা কাজ শুরু করানোর জন্য যতটুকু শেখা বা জানা দরকার এই কোর্স থেকে আমরা অতটুকুই শিখতে শিখতে যাব। আর ক্লাস যদি কন্টিনিউ করি, ক্লাসের হোমওয়ার্ক যদি ঠিকঠাক মতো করি, যে প্রজেক্টটা দেওয়া হবে সেই প্রজেক্টটা যদি করি স্বতন্ত্রভাবে, কারো হেল্প না নিয়ে, সেক্ষেত্রে আমার কনফিডেন্স লেভেল ওই লেভেলে পৌঁছবে যে আমি যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো এই কোর্সের শেষে, ইভেন দো অ্যাপ্লিকেশনও বানাতে পারবো। আমি তো ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারবো, সাথে সাথে আমি যে কোনো লেভেলের অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবো। আমাকে যদি ইআরপি বানাতে দেওয়া হয় আমি কোড করতে পারবো, বাট আমাকে বুঝিয়ে দিতে হবে। আমাকে ইকোনমিক্সের, আমাকে ওই স্ট্যাটিস্টিক্সের, আমাকে ওই পেরোল সিস্টেমের বা এইচআরের যে বিষয়গুলো আছে সবগুলো ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো আমাকে বোঝাতে হবে, আমি কোড লিখে দেবো, সেই লেভেলে আমি পৌঁছে যাব। আমি বোঝাতে পেরেছি? শুধু আমি যেভাবে গাইড করব গাইডলাইনটা ফলো করে আগাতে হবে। এরকম যেন না হয়ে যায় যে ক্লাস মিস হয়ে যাচ্ছে, বা ক্লাস একটা না করলে কিছু মানে কোনো বড় ধরনের সমস্যা হবে না, এ ধরনের অবস্থা যেন না আসে, হ্যাঁ, মনের মধ্যে। যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় অনেক জ্যামে পড়েও অনেকে একটা বড় ধরনের সিচুয়েশনে চলে আসতে পারেন যে লাইক আজকের ক্লাসটা হয়তো করতেই পারছে না এরকম, বাট চেষ্টা করতে হবে এবং শেষ পর্যন্ত আসতে হবে। লাইক একটা এক্সাম্পল বলি, লাস্ট ক্লাসে আমাদের আজকে কী বার? মঙ্গলবার। রোববার সন্ধ্যাতে একটা ক্লাস চলে গেছে, ইভিনিংয়ে আপনাদের কোঅর্ডিনেটর ব্যাচেরই একটা ক্লাস হচ্ছে। সো একটা ছেলে জব করে বনানীতে, ওর অফিস ছুটি হয় 5:30, মানে 6টাতে ছুটি। সে রিকোয়েস্ট করে আধা ঘন্টা আগে বের হয় যাতে 6:30টাতে আমাদের ক্লাসটা ধরতে পারে। সে 5:30টায় বের হয়েছে, তার পৌঁছতে 8:30 বেজে গেছে। বনানী থেকে এই পর্যন্ত আসতে 8:30 বেজে গেছে। ক্লাস শেষ হবে 9:30টায়, তাও সে কিন্তু হাল ছাড়ে নাই, ক্লাসে এসেছে। অ্যাটলিস্ট রিসোর্সগুলো সে নিয়ে গিয়েছে ওই দিন, যাতে রাতে বসে সে কভার আপ করতে পারে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? যদি এরকম দেখা যায় যে আপনি জ্যামের জন্য আটকেই গেছেন, আসতেই পারছেন না, আপনি আসেন, আমরা তো আছি, অ্যাটলিস্ট রিসোর্সগুলো নিয়ে যান এবং সেটা নিয়ে কভার করেন। যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রেও বলবো চলে আসতে, এসে বসে থাকেন, কোনো কিছু করার দরকার নেই, শুধু শোনেন কি হচ্ছে, তাই না? পড়তে গেলেই তো আপনাকে শারীরিক একটা পরিশ্রম করতে হবে,
মেন্টাল একটা প্রেশার চলে আসবে, সেটারও দরকার নেই। আপনি রিল্যাক্স হয়ে বসে শুধু আলোচনাটা শোনেন এবং রিসোর্সগুলো নিয়ে যান। তার মানে অসুস্থ হলেও আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। ওই লেভেলে গেলে যে লাইক আপনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারপরেও আমি আসতে বলছি, এরকম কিন্তু না। অনেক সময় আছে না, ঠান্ডা জ্বর হচ্ছে, হ্যাঁ, মাথা ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, একটু না যায়, রাইট, এসে বসে থাকি। আমাদের ল্যারাভেল কোর্স চলে, আমরা কয়েকটা ফ্রেমওয়ার্কের কাজ করি। সকালে ল্যারাভেলের ক্লাস হয়, একটা ছেলে 3 দিন ধরে জ্বরে ভুগছে, বাট সে প্রতিদিন ক্লাসে আসছে, তাকে কিছু করতে বলছি না আমি, সে কিন্তু ক্লাসে আসছে, ক্লাস কন্টিনিউ করছে এবং রিসোর্সগুলো নিয়ে যাচ্ছে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন জ্বর কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে, আমি গতদিন শুনেছি জ্বরে একজন মারাও গেছে। তার মানে জ্বর হলে হেলাফেলাভাবে নিলে চলবে না, ডাক্তার দেখাতে হবে ইমিডিয়েটলি, কিছু টেস্ট করতে হবে, ওষুধপত্র খেতে হবে। সো ক্লাসে আসাটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আপনি ক্লাসে কাজ করেন আর না করেন, হ্যাঁ, যদি অসুস্থ থাকেন এটা বড় ব্যাপার না, আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, রিসোর্স নিয়ে যান, বসে বসে প্র্যাকটিস করেন, এটাও হেল্পফুল হবে। আর ক্লাস থেকে যদি ডিটাচড হয়ে যান সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে অনেক বেশি। ওকে, আচ্ছা, ফুল নেম লিখতে হতো, হ্যাঁ, ইমরান নিক নেম লিখেছেন। কাজল কাজী, অরণ্য হোসেন, হ্যাঁ, নিহাদ কে আপনি? সুজন চন্দ্র আপনি?
সবাই এই পেজটাতে লাইক দিয়ে দেবেন। আমাদের তালহা ট্রেনিং এর একটা পেজ করা আছে ফেসবুকে, ঠিক আছে? এখানে নোটিস আমরা আপলোড করি। আর এই ব্যাচের জন্য মামুন একটা গ্রুপ করবেন, ঠিক আছে? একটা গ্রুপ করবেন, তালহা ট্রেনিং কোডিগনেটর ব্যাচ 13। গ্রুপটার নাম হবে কি? তালহা ট্রেনিং কোডিগনেটর ব্যাচ 13, ঠিক আছে? এবং আমরাই শুধু তার মেম্বার হব। আমাকে অ্যাডমিন করে দেবেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাইরের কেউ আমাদের এই গ্রুপটা সিক্রেট গ্রুপ করবেন, ওপেন গ্রুপ না, ঠিক আছে? সিক্রেট গ্রুপ করে নোটিফিকেশন পাঠাতে হবে সবার কাছ থেকে। ফেসবুকের আইডিটা নিয়ে জাস্ট নোটিফিকেশন পাঠিয়ে আমরা অ্যাড করে নিব। প্রতিদিনের রিসোর্সগুলো কার ইন্টারনেট সহজলভ্য যে সে তুলে দিতে পারবে? ব্রডব্যান্ড ইউজ করেন কে? তাহলে তো সবাই, তাহলে মামুনই পারবে। হ্যাঁ, মামুনকে বলে দিচ্ছি, সে ক্লাসে থেকে বাসায় গিয়ে প্রথম কাজ হবে রিসোর্সগুলো অনলাইনে তুলে দেওয়া। যদিও সবাই নিয়ে যাবেন পেন ড্রাইভে করে, ও যদি মিস করে সবার মিস হয়ে যাবে, তাই না? সো সবাই নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটা আপলোড করে দেবেন আপনি। এবং আমাদের এই ফেসবুক গ্রুপটাতে প্রতিদিনের রিসোর্স যেন থাকে সে ব্যবস্থা থাকবে। আর এটাতে সবাই জয়েন করেন আজকে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হয় আর বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশনও এখান থেকে আমরা ডিসকাস করতে পারি। যে কোনো ধরনের প্রবলেম রিলেটেড আইটি বেসড প্রবলেম সলিউশন, এরার্স, যে কোনো টপিকের ওপর এখানে আপনারা একটা পোস্ট দেবেন, আমরা এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। কোনো একটা কমেন্টসের মাধ্যমে বা কোনো একটা লিঙ্কের মাধ্যমে আমরা এখান থেকে সলিউশনগুলো প্রোভাইড করে থাকি, ঠিক আছে? সো এটাতে আমরা ট্রাই করবো আর কি এই পেজটাতে সবাই জয়েন করি। থার্ড সেটা হচ্ছে
পাঠিয়েছেন না? আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আছে, ঠিক আছে? এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ঠিক আছে, তিনটাতেই পাবেন আমাকে। ফেসবুক, টুইটার, লিঙ্কডিনে একই ইমেল অ্যাড্রেস, এবং ইমেলও করতে পারবেন আমাকে এই অ্যাড্রেসেই, আর মোবাইল নাম্বার। যে কোনো প্রবলেম হলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ক্লাস বা ক্লাস রিলেটেড যে কোনো ইস্যুতে। বুঝি নাই। পাঠিয়েছেন অনেক আগে? আচ্ছা, দেখি খুঁজে নিব। শিশির কিছু বলছে না, পরে বলবেন। আচ্ছা, আরো কোনো কোশ্চিন আছে বলেন। আমাদের যে টপিকগুলো সেট করা হয়েছে, যদিও আমি 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 বলেছি যে ফার্স্ট ডে হবে অ্যাকচুয়ালি নেক্সট ক্লাস, এবং নেক্সট ক্লাসে আমি প্রোগ্রামিংয়ের আলোচনা শুরু করব, ঠিক আছে? একদম HTML দিয়ে আলোচনাটা শুরু করব, যাতে আজকে যারা মিস করেছে তারা প্রবলেম না ফেস করে। আর একদম ভেরি বেসিক থেকে আলোচনা শুরু হবে, জিরো থেকে। আমরা যারা জানি তারা কিছুদিন ওয়েট করব এবং নতুন নতুন কিছু বিষয় দেখানোর চেষ্টা করব, এবং খুব দ্রুত HTML CSS কভার করে যাব, ঠিক আছে? একটা কোশ্চিন আমাকে করা হয়েছে যে ঈদের আগে কতদিন পর্যন্ত ক্লাস হবে। আমাদের শিডিউলটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। সো রবি, মঙ্গল, আমাদের ঈদটা হবে মোস্ট প্রবাবলি শুক্রবারে, ঠিক আছে, 25 তারিখ। তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা 20 তারিখে তো অবশ্যই করব, ঠিক আছে? 20 তারিখে অবশ্যই করব। 22 তারিখের ক্লাসটা আলোচনা সাপেক্ষে, এটা আমি অপশন রাখছি। যদি বাইরে যেতে, ঢাকার বাইরে হয়তো অনেকে যাবে, এখানে যদি কোনো কারো যদি মেজর প্রবলেম থাকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমি হয়তো বলবো যে না, 22 তারিখের ক্লাসটা অফ থাকবে আর কি। আপনারা দুজন আছেন ঢাকার বাইরে, আপনারা কি ঢাকার? আপনারা তো ঢাকার, আপনি টাঙ্গাইল, কিন্তু বাস্তব প্রচুর, এখানে উঠলেই চলে যাওয়া যাবে। আর কেউ ঢাকার বাইরে? ঢাকার বাইরে, আপনি ঢাকার বাইরে? শুরুটা 4 তারিখে, 14 দিনের গান। আগে শুরু করা যাচ্ছে না, কারণ আমি একটু বাইরে যাব। আমি 24 তারিখে বাইরে যাব, আমি ঢাকায় আসবো 2 তারিখে, ঠিক আছে? 3 তারিখে না, 4 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। আরও 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে, 20 তারিখের পরে ছুটি হয়ে যাবে, তারপরে আবার 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে। বাট 20 তারিখ পর্যন্ত আসতে কিন্তু আমরা বেশ কিছু ক্লাস করে ফেলবো, ওকে? 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ এবং 20 তারিখ। ইনফ্যাক্ট HTML CSS অলমোস্ট শেষ, 5টা ক্লাস হয়ে যাবে এবং HTML CSS। আমি অ্যাকচুয়ালি HTML CSS এর একটা প্রজেক্ট দিয়েই ছুটিটা দিব আর কি, যাতে আপনারা প্রজেক্টটা করে নিয়ে আসতে পারেন।
আমাদের যে প্রজেক্টটা করাবেন এরকম যদি প্রজেক্ট থাকে তাহলে আর দেখাইলে মানে পাবো না। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এই প্রজেক্ট মানে এই কোর্সটা কমপ্লিট করার পরে মাইস্কুয়েল ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা যতটুকু ধারণা নিতে পারছি। মাইস্কুয়েলে ডাটাবেস হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি চলে আসবে। ডাটাবেস ম্যানেজমেন্ট তো একটু ভিন্ন দিক, রাইট? যে ডাটাবেস কীভাবে আপনি কন্ট্রোল করবেন, ডাটা টেবিল কীভাবে তৈরি করবেন, ফিল্ডগুলো কীভাবে জেনারেট করবেন, নর্মালাইজেশন কীভাবে করবেন, এগুলো শিখে যাবেন। রিলেশন কীভাবে করবেন সেগুলো সব জেনে যাবেন। স্যার আপনাদের আলাদা কোনো স্যার ডাটাবেসের উপরে স্যার কোনো কোর্স আছে? আলাদা করে ডাটাবেসের ওপরে কোর্স নেই।
দেখেন একজন বলেছে যে আমরা কোর্স শেষে লাস্ট স্টেজে আমরা কি ধরনের প্রজেক্ট করব আর কি, ফাইনাল স্টেজে গিয়ে। এটা একটা ই কমার্স লাস্টে কোনো একটা ব্যাচে করানো। সো এই ডিজাইন টেমপ্লেটটা আমরা ইউজ করতে শিখে যাব। এই টেমপ্লেটটা আমরা নিজেরা তৈরি করব না, বাট এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে শিখব, রাইট? এটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। আমাদের মূলত কাজ করতে হবে ডিজাইন করা কোনো একটা ডিজাইনের মধ্যে, ডিজাইনার যে ডিজাইনটা আমাকে প্রোভাইড করবে, প্রোভাইডেড ডিজাইন কোডের ভেতরে কোনো একটা কোড লিখে ডেভেলপ করা। সো সফটওয়্যার ডেভেলপার যেরকম আছে, সফটওয়্যার ডেভেলপাররা শুধু যেটা করছে যে ডেভেলপমেন্ট কোডগুলো লিখছে আর ডিজাইনাররা ডিজাইন প্রোভাইড করছে। সো আমরা ডিজাইন ওই লেভেলে শিখবো যেটা দেখে আমরা ডিজাইনারের কোড ধরতে পারি, বা যতটুকু শেখার মাধ্যমে ডিজাইনারের কোড ধরতে পারি। আমাদের মূল টার্গেট হচ্ছে ডেভেলপমেন্ট, আমরা কোড ফাংশনালিটি করার চেষ্টা করব এখানে। এটা একটা কমপ্লিট ই কমার্স বেস ওয়েবসাইট বানানো হয়েছে। আর এখানে যেটা করা হয়েছে, লাইক এখানে কিছু ক্যাটাগরিজ আছে, কিছু ব্র্যান্ড আছে, প্রোডাক্ট ব্র্যান্ডস আছে, ঠিক আছে, যেগুলো সব ডাইনামিক। আর এই যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোও কিন্তু ডাইনামিক, অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল হয়ে আসছে। অ্যাডমিন যদি অ্যালাউ করে প্রোডাক্টগুলো আসবে, অ্যাডমিন অ্যালাউ না করলে প্রোডাক্টগুলো আসবে না। সো লাইক আমি যদি মাউসে যাই, মাউসে গেলে যে দুটা মাউস আছে শুধু সেই মাউসগুলোই দেখাচ্ছে, রাইট? আমি যদি মোবাইলে যাই, মোবাইলগুলোই দেখাবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আমি লগ ইন করতে পারি, ঠিক আছে, আমার এটা লগ ইন প্যানেল। এটা আমার এই প্যানেলটা অ্যাকচুয়ালি দেখতে পারবে শুধু সাইট ওনার, রাইট? সাইট ডোমেনের পরে সে যখন লাইক অ্যাডমিন লিখে হিট করবে, সে একটা লগ ইন বক্স পাবে। তো লগ ইন করবে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আমরা কোনো ডাইনামিক ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল দেখি? অ্যাডমিন প্যানেল তো দেখি না কখনো, রাইট? সো অ্যাডমিন প্যানেলটা হাইড থাকে অলওয়েজ, রাইট? ওই ইউআরএলটাও আমরা হাইড করব। সো অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর কে লগ ইন করেছে সেটা দেখা যাবে, লগ আউট অপশন আছে। এখানে আমি ক্যাটাগরি নতুন নতুন তৈরি করতে পারবো। এখানে যে ক্যাটাগরি তৈরি করব যদি সেটা পাবলিশড হয়, সরাসরি চলে যাবে কোথায়? হোম পেজে। আমি ক্যাটাগরি ম্যানেজার আছে এখানে, যে বেশ কিছু ক্যাটাগরি আছে, মাউস, মোবাইল থেকে শুরু করে যেগুলো। এখানে মোবাইলটা ইনঅ্যাক্টিভ বলা হচ্ছে, রাইট? আমি যদি মাউসটাকে মনে করেন আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, টেমপ্লেটটা, হ্যাঁ, ফন্ট নাই, দেখেন চলে গেছে না? এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। আবার যখন প্রোডাক্টের ডিটেলে যাচ্ছি, প্রোডাক্টকেও আমরা হাইড করে ফেলতে পারবো, যেটা আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সে হাইড করার কাজটা করতে পারি। ডিটেলসে আসি, আমি কার্টে প্রোডাক্টটাকে অ্যাড করতে পারবো। এই যে এখানে অ্যাড টু কার্ট যদি আমরা প্রেস করি, কার্টে প্রোডাক্টটা চলে যাবে। এটাকে বলা হচ্ছে শপিং কার্ট, যেটা ডাইনামিক্যালি আমার কার্টে প্রোডাক্টটা যুক্ত হচ্ছে। ক্যালকুলেশনটা হচ্ছে, ই কমার্সের যত ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা হচ্ছে। আমি কুপন অ্যাপ্লাই করতে পারি, আমি রেজিস্ট্রেশন করব, আমি লগ ইন করবো, দেন আমি লগ ইন প্রসেসে যাব। এই পার্টটা কমপ্লিট নর্মালি করা হবে। আবার অ্যাডমিন প্যানেলে এই ফিচারগুলো, ক্যাটাগরি ম্যানেজার, ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানুফ্যাকচারার ম্যানেজ করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট ম্যানেজ করা, অর্ডার ম্যানেজ করা, এই কাজগুলো আমরা শিখে যাব। আমি বুঝতে পেরেছি? সো এই লেভেলের এটা হচ্ছে আমরা ই কমার্স যখন করব তখন এ ধরনের একটা প্রজেক্ট ডেভেলপ করব আর কি, এবং এই লেভেলের কাজ করা আমরা কিন্তু শিখে যাব। আমি বারবার বলছি, যদি আমরা ক্লাস ঠিকঠাক মতো কন্টিনিউ করি, আমরা সাইট ডেভেলপ করা কমপ্লিটলি শিখে যাব আর কি। এটা ছিল একটা এক্সাম্পল আর কি। এ ধরনের বেশ কিছু এক্সাম্পল আছে। এটা ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে, হ্যাঁ, আমরা কোন টেমপ্লেট নিয়ে কাজ করছি বা কী ধরনের ফিচার নিয়ে কাজ করা হচ্ছে, এটা ওই ব্যাচের ওপরেই নির্ভর করে মূলত, যে ব্যাচ কীভাবে পারফর্ম করছে। বাট ইভেন যেহেতু আছে ব্যাচটা, মোটামুটি সবাই টাস্ক এবং সবাই টেকনিক্যাল এরিয়ারই, সো আমার মনে হয় না যে আমাকে অনেক বেশি বেগ পেতে হবে। ওকে, সো আমি আপাতত আজকের জন্য এতটুকুই রাখবো। অনেক আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। নেক্সট ক্লাস থেকে আমরা একদম ফাইনাল আলোচনা শুরু করে দিব, ঠিক আছে? কোডিং বেসড আলোচনা, HTML দিয়ে শুরু করব কাউন্ট ক্লাস 1 আকারে। আর প্রথম 2-3টা ক্লাস HTML এর উপরে থাকাতে আমরা 10, 12 এবং 15 এই 3টা ক্লাস পর্যন্ত, ইনফ্যাক্ট 15 তারিখ পর্যন্ত যদি কেউ ভর্তি হতে চায় সেই সুযোগটা কিন্তু আমি রেখে দিচ্ছি, বিশেষ করে যারা ইন্টার্নশিপে আছেন,
রাইট? ইন্টার্নশিপে অনেকেই অনেক দোদুল্যমান অবস্থায় আছে, কে কোথায় ভর্তি হবে বা হচ্ছে এ ধরনের সিচুয়েশনে। সো আমি অ্যানাউন্স করছি, সো যাদের আপনাদের ফ্রেন্ডদের মধ্যেই আছে যারা কনফিউজড অবস্থায়, তাদের জানাবেন 10, 13 এবং 15-তে ভর্তির সুযোগ থাকবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটাতে তেমন